আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিন আসলে ক্লাস নেওয়া হচ্ছে আর কি, সো বোর ফিল করবো না। আজকে যে টপিকটা পড়বো আজকে আসলে মূলত জৈব রসায়নের যেটা বলা যায় আর কি। সো আমরা হচ্ছে এখন ধরতে গেলে পার্ট বিতে আছি, ঠিক আছে। আমাদের পার্ট এ কিন্তু সমানতা পর্যন্ত ছিল, পার্ট বি হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসা বাধ্যতামূলক। হাইড্রোকার্বন থেকে এইচএসসি পরীক্ষায় জৈব রসায়ন থেকে কয়টা প্রশ্ন হয় ভাইয়া? হয়তো দুইটা, না হলে তিনটা। হয়তো দুইটা, না হলে তিনটা। সো মিনিমাম একটা প্রশ্ন হাইড্রোকার্বন থেকে মাস্ট। মানে এখন থেকে যে অংশটা শুরু করব সেখান থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসা বাধ্যতামূলক, এটাই বলতেছি। সো আজকে এটাতে পড়বো, এবং এটা পড়ার আগে এখানে শো করতেছে না কেন? হ্যাঁ, শো করতেছে 118 জন। অনেক স্টুডেন্ট ক্লাসগুলো ঠিকভাবে করতেছে না, মানে তারা প্রথম প্রথম ক্লাসগুলোতে হচ্ছে ভালো একটা সিরিয়াসনেস দেখাইছিল, বাট এরপরে দিয়ে তারা স্লিপ খেয়ে পড়ে গেছে। এবং কিছু কিছু স্টুডেন্ট এখনও আমার ক্লাসকে আন্ডারস্টিমেট করতেছে খুব বাজেভাবে, এবং সে হয়তো এটা মাথায় আনতেছে যে ভাইয়া পরে পড়বো, এখন এত তাড়াহুড়া করে পড়ার দরকারটা কি, লকডাউনটা খুলো তারপর পড়বো। সো একটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু আজ না হয় কাল জৈব রসায়নটা কিন্তু পড়তে হবে। সো আমি তোমাকে যেটা বললাম যে এটা আসলে এটা সবার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটি যারা মিস করবে তারা আসলে অনেক বিগেস্ট একটা লুজার। কথা বুঝছো? জৈব রসায়ন এভাবে পাবলিকলি পড়াচ্ছি, এটা যারা মিস করতেছে, তোমাদের ফ্রেন্ডের মধ্যে যারা যারা এগুলো মিস করতেছে, তারা আসলে অনেক বড় লুজার। কারণ তারা পরবর্তীতে এগুলো তাকে পড়তে হবে, পরবর্তীতে তাকে এগুলো পড়তে হবে। সো যেভাবে হোক তোমরা কষ্ট করতেছো, আমি কষ্ট করতেছি, তোমরা কষ্ট করতেছো, এগুলো কেন? কারণটা হচ্ছে যাতে আমরা জৈব রসায়নটাকে খুব ভালোভাবে শেষ করতে পারি। সো এটাই হচ্ছে কথা। এখন গত ক্লাস নিয়ে একটু কথা বলি। গত ক্লাসে সবার যে জায়গায় সমস্যা ছিল তোমরা মেনশন দিতে থাকো। আমাদের একটা প্রবলেম ছিল যে প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু কনফিউশন তোমরা পাও, এবং তোমাদের সিরিয়াসনেস এবং আগ্রহ দেখে বোঝা যায় যে তোমরা আমার এই ক্লাসগুলোর খুঁটি নাটি যা আছে, অর্থাৎ একটা সিলি মিস্টেকও যদি হয়ে থাকে তাহলে সেটা তোমরা অবজার্ভ করো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজেও কিন্তু এগুলো নিয়ে খুব সেন্সিটিভ। মানে একটা স্মল মিস্টেক, আমি যদি 2 কে যদি 2 লিখে ফেলি, সেটাও কিন্তু আমি চিন্তা করি যে এটা আমার আসলে ভুল ছিল, এবং সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। কিন্তু আসলে ভুলগুলো হচ্ছে সিলি মিস্টেক। যেমন গতকালের যে ভুলটা ছিল সেটা তোমরা অনেকেই হয়তো ঠিক করে ফেলেছো। এই ভুলটা ছিল হচ্ছে আমি এখানে যখন মেসোটার্টারিক অ্যাসিড যখন আমি লিখতে চাচ্ছিলাম, তখন ওই মেসোটার্টারিক অ্যাসিড লেখার সময় আমি কি করলাম, আমি ওই অ্যারো চিহ্ন যেটা ছিল, ওই অ্যারো চিহ্নটা আমি হচ্ছে দুই দিকে সেম জায়গায় দিয়ে ফেলেছিলাম। অর্থাৎ এই যে এটা হচ্ছে একটা মেসোযোগ। মেসোযোগ কিভাবে বুঝলাম? মেসোযোগ বোঝার উপায়টা হচ্ছে যে অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সেটাকে বিভক্ত করে দাও। আচ্ছা, গত ক্লাসে আমার আরেকটা ছোট মিস্টেক ছিল যে আমি 2 অক্ষ বরাবর ভাগ করে দিছি না। আচ্ছা, এটা একটা সিলি মিস্টেক ছিল। এখানে আসলে ভাগ করার সিস্টেম হচ্ছে যে অক্ষ বরাবর কিভাবে ভাগ করবা, মানে একটা যোগ প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য সেটা বোঝার জন্য সেটা অক্ষ বরাবর ভাগ করে দিব। অক্ষ বরাবর ভাগ, এক্স অক্ষ বরাবর ভাগ করো, দেখা যাচ্ছে এই অংশ এবং এই অংশ সেম, তার মানে এটা মেসোযোগ। এরপরে আমি যে সিলি মিস্টেকটা করেছিলাম সেটা হচ্ছে যে এই প্রথম অংশটা পিপিএল কে যেদিকে ঘোরাচ্ছে, প্রথম অংশটা পিপিএল কে যেদিকে ঘোরাচ্ছে, দ্বিতীয় অংশটা পিপিএল কে তার বিপরীত দিকে ঘোরাচ্ছে। এটা হচ্ছে আমার আসলে সিলি মিস্টেক ছিল। অর্থাৎ আমি এই জিনিসটা এখানে দিয়ে ফেলেছিলাম তীর চিহ্নটা, এটা হচ্ছে আমার মিস্টেক। অর্থাৎ এই জায়গায় তীর চিহ্নটা এই জায়গায় হবে কেন ভাইয়া? কারণ প্রথম অংশটা পিপিএল কে যদি ডান দিকে ঘোরায়, ডান দিকে মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছে। দেখছো ঘড়ি এইভাবে ঘুরে না, নাকি ঘড়ি এইভাবে ঘুরে? অর্থাৎ এটা ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাবে, যার কারণে তাদের আলটিমেট রোটেশন হচ্ছে 0। অনেক কেউ বলছিল যে ভাইয়া এটা কি দুই দিকে কি সেম ভাবে ঘুরাচ্ছে নাকি এরকম ঘুরাচ্ছে? আসলে কনফিউশন করার কিছু নাই। মেসোযোগও যখন প্রতিসাম্য তল থাকে, অর্থাৎ যখন একটা অংশ আরেকটা অংশের হুবহু সেম থাকে, তখন একটা অংশ পিপিএল কে যেদিকে ঘুরাচ্ছে আর একটা অংশ পিপিএল কে তার বিপরীত দিকে ঘুরাবে, যার কারণে তাদের আলটিমেট রোটেশন হচ্ছে 0। এখন তুমি বলতে পারো ভাইয়া আলটিমেট রোটেশন 0 বলতে আপনি কিভাবে বোঝাচ্ছেন? আসলে দেখো এখানে আসলে কত ডিগ্রিতে ঘোরাবে সেটা আমি জানি না, সেটা আমিও জানি না, তুমিও জানো না। আসলে যেটা জানবো কিভাবে, জানার উপায়টা হচ্ছে ওই সূত্র যেটা লিখে দিয়েছিলাম, সি ইকুয়াল টু কি লিখে দিয়েছিলাম বলো? থিতা, সি ইকুয়াল টু নাকি আলফা, আলফা, আলফা ইকুয়াল টু কি লিখে দিয়েছিলাম? থিতা ডিভাইড বাই বলো সি ইন্টু এল।
এটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ তুমি যে যৌগটার এই অংশটা, যে যৌগটা তুমি পিপিএল এক্সপেরিমেন্ট করবা, সেটা তোমাকে ঘনমাত্রা জানা থাকতে হবে। ঘনমাত্রা জানা না থাকলে আমি কত ডিগ্রিতে করছি এগুলো কিছুই বুঝবো না। এরপর আমাকে অ্যাল জানা থাকতে হবে। এগুলো হচ্ছে কথা আর কি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, যাই হোক, তো এটা একটা মিস্টেক ছিল। আর একটা যৌগ প্রতিসাম্য কিনা অপ্রতিসাম্য সেটা বোঝার উপায় হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ভাগ করে দিবা। এই এক্স অক্ষ বরাবর আমি যেটা বলেছিলাম যে লম্ব বরাবর, সেটা না, সেটা একটা সিলি মিস্টেক ছিল। এক্স অক্ষ বরাবর ভাগ করবা, এই অংশ এবং এই অংশ যদি সেম পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে প্রতিসাম্য যৌগ। আর প্রতিসাম্য যৌগ সবসময় আলোক নিষ্ক্রিয় হয়। প্রতিসাম্য যৌগ তার মানে এটা কি ছিল? ম্যাসো যৌগ ছিল। আচ্ছা, একটু টাইম পাস করছিলাম আর কি। সবসময় একটু শুরুতে একটু টাইম পাস করা হয়, ঠিক আছে, যাতে সবাই জয়েন হয়। ওকে, আচ্ছা, সবাই মোটামুটি জয়েন হচ্ছে। এখন দেখি আসি তাহলে। আচ্ছা, এখন আমাকে বলো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগে আসলে, সালাম দিলে খুবই ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমরা কি পড়ছিলাম, জৈব রসায়নের। দেখতে দেখতে কিন্তু দেখো আসলে এটা কিন্তু আসলে আমি তোমাকে বললাম ডাইনামিক একটা কোর্স, এবং আমাকে আসলে বাহাবা দিতে হবে কারণ লেকচার নাম্বার কিন্তু 12। এটা আসলে আনবিলিভেবল। 6 তারিখ থেকে এবং আজকে হচ্ছে 24 তারিখ। সো কম সময়ের মধ্যে 12টা লেকচার আজকে শেষ হবে। সো এটা আসলে সবকিছু তোমাদেরও কারণে। তোমরা যদি নিষ্ক্রিয় থাকতাম মেসেজোগের মতো, তাহলে কিন্তু কি আমি এতটুকু আগাতে পারতাম না। কারণ আমার কথা হচ্ছে যাদের টেন্ডেন্সি নাই, শেখার আগ্রহ নাই, তাকে আমি গুরুত্ব দিব না, তাকে আমি সোজা একদম ইগনোর লিস্টে পাঠিয়ে দিব। আচ্ছা ভাইয়া, বোর্ড ঝাপসা দেখি তো। হ্যাঁ ভাইয়া, বোর্ড ঝাপসা থাকলে সমস্যা নাই, একটু পরে ঠিক হয়ে যাবে। বোর্ড ঝাপসা, এখানে বোর্ড ঝাপসা নাই ভাইয়া, আমার এখান থেকে পারফেক্ট নেট কিন্তু স্মুথ আছে। আচ্ছা, একটা কথা, এখন আমাকে সবাই বলো যে শুরু থেকে আমরা যেগুলো পড়ে আসছি, আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ পড়ে আসছি, আমরা জৈব যৌগের নামকরণ পড়ে আসছি। নামকরণের মধ্যে আমরা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, যেটা ইন্টারে ছিল না, আমরা নতুন কিছু শিখে আসছি। আমরা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, জটিল প্রতিস্থাপকের নামকরণ পড়ে আসছিলাম, এবং এরপরে পড়ে আসছি সমানতা, গাঠনিক সমানতা, আলোক সমানতা, জ্যামিতিক সমানতা। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা নিউ পার্ট শুরু করব, একদম নতুন একটা পার্ট এটা, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? ঠিক আছে ভাই, আজকে কেমন নিস্তেজ লাগতেছে আপনাকে? হ্যাঁ ভাই, আমি একটু অসুস্থ, সেজন্য অসুস্থ থাকলে একটু নিস্তেজ লাগবে। দেখো, সো এতক্ষণ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখাবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে শুরু করি। তাহলে সবাই একটু খাতা কলম নিয়ে সবাই একটু শুরু করো। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা শুরু করব হাইড্রোকার্বন। কি বললাম? হাইড্রোকার্বন। তাহলে আমাদের পার্ট হচ্ছে কি? হাইড্রোকার্বন। এটা নিয়ে প্রায়, আমি আবারও বলছি, সবকিছু রেসপন্সের উপরে ডিপেন্ড করে ভাইয়া। হাইড্রোকার্বন নিয়ে আমি কয়টা ক্লাস দেবো সেটা আমিও জানি না, তুমিও জানো না। কারণ আমি হচ্ছে বারবার বললাম, আমি হচ্ছে একটু ভিন্ন টাইপের মানুষ। আমি শুধু দেখি রেসপন্স কিরকম, যে স্টুডেন্টরা আমার থেকে শিখতে চাচ্ছে কিনা, তারপরে আমি তাকে শিখাবো। সো হাইড্রোকার্বন নিয়ে কয়টা ক্লাস হবে সেটা আমিও জানি না, তুমিও জানো না। কয়টা ক্লাস নর্মালি হাইড্রোকার্বন নিয়ে আমি 6 থেকে 7টা ক্লাস দিই, বাট তোমাদের উপর ডিপেন্ড করে। যদি আরো কিছু শিখতে চাও, আরো কিছু জানতে চাও, আরো গভীরে যেতে চাও, আরো ভালোভাবে বুঝতে চাও, আরো ডিপ আলোচনা শুনতে চাও, তাহলে আমি তবে হাইড্রোকার্বন আরো এক্সটেন্ড করব, আরো এক্সপান্ড করব ক্লাসগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখা যাক হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। নর্মালি হাইড্রোকার্বন হচ্ছে 2 ধরনের। হাইড্রোকার্বন মানে হচ্ছে কারা? যেখানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে, সেটাই তো পড়ে আসছি ছোটবেলা থেকে, ঠিক আছে? সো এই হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে কি এলিফেটিক, আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক নিয়ে আলোচনা আগামী 2 সপ্তাহ হবে না, এলিফেটিক নিয়ে আলোচনা হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এলিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে? এগুলো আমি আসলে তোমাদেরকে শ্রেণী বিভাগে পড়াইছিলাম যে এলিফেটিক হাইড্রোকার্বন কারা। নর্মালি এলিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ যারা আছে। জেনারেলি যদি আমি বলি, এলিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ। পড়াইছিলাম না মুক্ত শিকল জৈব যৌগগুলা, জেনারেলি যদি বলি। কারণ আরো কিছু আছে যেগুলো হচ্ছে কি এলিফেটিক বলাও যায়, কিন্তু সেগুলো চাকরিকের মধ্যে পড়ে যায়। যেমন কে যেন আমাকে এদিন একটা নক দিছিল যে ভাইয়া এলিফেটিকের মধ্যে তো কিছু চাকরিক যৌগ দেখা যাচ্ছে। ভাইয়া ওগুলো কিন্তু অ্যারোমেটিকে পড়ে। তুমি শ্রেণী বিভাগ করতে গেলে অ্যারোমেটিকে সবগুলো চাকরিক ফেলে দিবা। কি বললাম? অ্যারোমেটিকে সব চাকরিক ফেলে দাও, আর যেগুলো চাকরিক থাকবে না সেগুলো অ্যালিফেটিকে ফেলাও। ওকে, আচ্ছা, এলিফেটিক জৈব যৌগ। আচ্ছা, ওকে, এখন তাহলে কেউ আর কথা বলিও না, কারণ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো।
যারা আসার কথা তারা আসে গেছে, ঠিক আছে, আর মেনশন দিয়ে লাভ নাই, কারণ ওরা আর পড়বে না। সব প্রতিদিন দেখা যাচ্ছে 230 জন 240 জন পড়তেছে। আমি বললাম তো বাকিরা ওরা ঠিকই কিন্তু আমার কাছে আসবে, কারণ এই 240 জন যারা আছে তাদের মধ্যে 100 জন হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, 100 জন হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী। ওই শুভাকাঙ্ক্ষীরাই বলবে যে এ ভাইয়ের কাছে তুই না পড়ে তুই লাইফে অনেক কিছু মিস করছিস। আসলে মিস করছে, সে আসলে মিস করছে। দেখো, কারণ আমি কিভাবে পড়াবো সামনে টপিকগুলোকে কিভাবে করবো আমি তুমি ইমাজিন করতে পারবা না। দেখো, এলিফেটিক বলতে আমি তোমাকে একদম নর্মালি বুঝাচ্ছি মুক্ত শিকল জৈব যৌগ যারা আছে, তার মানে কারা কারা বলো? অ্যালকেন, এটা আমি একটু নীল কালি দিয়ে লিখি, দেখো দেখো, এলিফেটিক জৈব যৌগ কারা কারা বলো তো? নর্মালি যদি আমি এলিফেটিক জৈব যৌগ যদি বলি তাহলে কারা কারা? অ্যালকেন, এগুলো কিন্তু আমি আলোচনা করছিলাম শ্রেণী বিভাগে, মনে আছে? অ্যালকেন, অ্যালকিন এবং হচ্ছে কি অ্যালকাইন, এইগুলা, এটা হচ্ছে আমার কি অ্যালিফেটিক জৈব যৌগ। অর্থাৎ এগুলোর বিস্তারিত আলোচনা হবে, এগুলোর বিস্তারিত আলোচনা হবে। সো তোমাদের বইয়ে কি করছে, তোমাদের বইয়ে ফার্স্টে অ্যারোমেটিক নিয়ে আলোচনা করছে। হাজারি স্যারের বইটা যদি থাকে একটু দেখবা, শুরুতে অ্যারোমেটিক আলোচনা করছে, অ্যারোমেটিকের পর থেকে এলিফেটিকে চলে গেছে। সো জিনিসটা হচ্ছে মারাত্মক একটা সিকোয়েন্সের একটা ফল্ট। যে কোনো বই তুমি দেখো, তুমি এটা হাজারি স্যারের বই দেখো, তুমি এটা গুহ স্যারের বই দেখো, এদের সিকোয়েন্সে, ওনাদের সিকোয়েন্সে একটু প্রবলেম আছে। মেইনটা হচ্ছে ভাইয়া আগে ফার্স্টে অ্যালকেন করতে হবে, এরপরে অ্যালকিন, এরপরে অ্যালকাইন, এরপর আমি যাবো অ্যারোমেটিকে। কেন ভাইয়া? কারণ এই অ্যালকাইন থেকে অ্যারোমেটিক বের হয়, ইথাইন থেকে বেনজিন বের হয়। তোমাকে যদি আমি আগে ফার্স্টে বেনজিন পড়াই ফেলতেছি, এরপর আমি বললাম অ্যালকেন প্রস্তুতি, আসো, তো তুমি বলবা যে জৈব রসায়ন কঠিন। ভাইয়া, এই যে 99% স্টুডেন্ট জৈব রসায়নকে কঠিন কেন বলে জানো? এক নাম্বার রিজন হচ্ছে সিকোয়েন্স, এক নাম্বার রিজন হচ্ছে সিকোয়েন্স। আসলে জৈব রসায়ন কঠিন না, মেইন প্রবলেম হচ্ছে সিকোয়েন্স ঠিক নাই। যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বইয়ের সিকোয়েন্সটা সব টিচার ফলো করে। আমার কথা হচ্ছে আমি বইয়ের সিকোয়েন্স কেন ফলো করব? আমি এমন সিকোয়েন্স ফলো করব যেটা স্টুডেন্টরা ইজিলি অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি ফার্স্টে অ্যালকেন প্রস্তুতি পড়াবো নাকি আমি ফার্স্টে অ্যালকেনের বিক্রিয়া পড়াবো? আমাকে বলো, তুমি একটা মানুষের সাথে কাজ করতেছো, ওই মানুষের সাথে কাজ করতে গেলে তোমাকে ফার্স্টে ওই মানুষের নাম জানতে হবে। সাপোজ ধরো আমি ইস্তিয়াক, তুমি ফার্স্টে আমার সাথে কাজ করতে গেলে ফার্স্টে আমার ইন্ট্রোডাকশন তোমাকে দিতে হবে, কারণ আমি কে, আমাকে তোমাকে পরিচয় দিতে হবে। এখন তুমি অ্যালকেন সম্পর্কে জানবা, অ্যালকেন সম্পর্কে জানার আগে তুমি যদি অ্যালকেনের বিক্রিয়াগুলো যদি আগে পড়ে ফেলো তাহলে আলটিমেটলি তুমি ফিলটা পাবা না। ফার্স্টে ভাইয়া জানতে হবে অ্যালকেন কোত্থেকে আসছে, এই অ্যালকেনটা কোত্থেকে আসছে, তারপরে আমি অ্যালকেনের বিক্রিয়াগুলো পড়বো। বাট তোমাদের বইয়ে ফার্স্টে অ্যালকেনের বিক্রিয়াগুলো দেওয়ার পরে বলতেছে অ্যালকেন প্রস্তুতি। সো ইটস এ ভেরি বিগ ফল্ট, অনেক বড় একটা ফল্ট এটা। এবং এই সিকোয়েন্সটা ম্যাক্সিমাম টিচার, আমি বললাম, আমি এটা বলবো না যে সব টিচার ফলো করতেছে, ম্যাক্সিমাম টিচারই বইয়ের সিকোয়েন্সটা ফলো করতেছে, যার কারণে জৈব রসায়নটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। সো অনেক বক বক করলাম, এটা বক বক করাটা আসলে আমার এখন অভ্যাস হয়ে যাচ্ছে। এখন শুরু করি তাহলে। সো এলিফেটিক, এলিফেটিক হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা শুরুতে কি পড়বো? অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেনের আমরা আসলে, আচ্ছা আমি এটা বলে রাখি যে অ্যালকেনের আমরা কি কি পড়বো, মানে অ্যালকেন যে একটা টপিক না, এই টপিকে আমরা কি কি পড়বো? আমরা পড়বো অ্যালকেনের প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম। কি পড়বো আমরা? অ্যালকেন থেকে কি পড়বো? অ্যালকেনের ফার্স্টে আমরা পড়বো প্রস্তুতি, প্রস্তুতি মানে হচ্ছে প্রিপারেশন, কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। এরপর আমরা পড়বো রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম পড়ার পরে আমাদের অ্যালকেন শেষ, আমাদের অ্যালকেন শেষ। এই দুইটা জিনিস পড়তে হবে। রাসায়নিক ধর্মের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, তবে রাসায়নিক ধর্ম সেটা আজকে আলোচনা হবে না, আজকে আলোচনা হবে শুধু প্রস্তুতি, শুধু প্রস্তুতি। দেখো, প্রস্তুতিটা যদি পড়তে চাই, এই প্রস্তুতিটা কিন্তু একটু তোমাদেরকে ধৈর্য রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। দেখো, এক নম্বর হচ্ছে অ্যালকেনের প্রিপারেশনটা, প্রস্তুতি। প্রস্তুতি কয় ধরনের? কার ভাইয়া? অ্যালকেনের প্রস্তুতি কয় ধরনের? এক নাম্বার অ্যালকেনের প্রস্তুতি আছে, সেটা হচ্ছে, আমি যদি বলি, এক নাম্বার হচ্ছে ডি কার্বক্সিলেশন। সবাই আমি ইংলিশে লিখতেছি কিন্তু এটা বাংলা নামও সেম, ডি কার্বক্সিলেশন। দুই নাম্বার হচ্ছে উডস রিঅ্যাকশন। নামগুলো হয়তো একটু কি অবাক লাগতেছে, উডস রিঅ্যাকশন। 3 নাম্বার ডি কার্বক্সিলেশন, উডস রিঅ্যাকশন। 3 নাম্বার হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত এবং, আচ্ছা অসম্পৃক্ত সম্পৃক্ত বুঝি, এগুলো কিন্তু আমি কোথায় পড়াইছিলাম মনে আছে? ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম। অসম্পৃক্ত কারা, সম্পৃক্ত কারা, একদম ডেফিনেশন সহ লিখে দিয়েছিলাম। তাহলে অসম্পৃক্ত, সম্পৃক্ত, হাইড্রো, তোমরা এভাবে আমার মতো লিখতে পারো, সমস্যা নাই। এটা তো তুমি বোঝার জন্য লিখতেছো, বাংলা ইংলিশ মিক্স করে লিখো ভাইয়া, সমস্যা নাই। আমাদেরকে আসলে মেইন হচ্ছে বুঝতে হবে। 4 নাম্বারটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন।
4 নাম্বারটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। আমরা বলতে পারি কি অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। এগুলো হচ্ছে আমাদের ফার্স্টে তুমি ইন্ট্রোডাকশন নাও যে আমাদের কয়ভাবে সেটা পড়তে হবে। 5 নাম্বার হচ্ছে গ্রিক নাট বিকারক থেকে। দাঁত ভেঙে যাচ্ছে মনে হয় যে এগুলি কি পড়াচ্ছে। গ্রিক নাট বিকারক থেকে, ঠিক আছে। আচ্ছা 6 নাম্বার হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আচ্ছা আমি এটা ইংলিশে লিখতেছি, ক্লিমেনসন এটা বাংলা লিখতে কষ্ট লাগে। ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে। ক্লিমেনসন বিজারণ সবকিছু এক্সপ্লেন করবো। তাহলে কয়টা গেল? 6টা গেল। আর বাকি 2টা আছে, সেটা হচ্ছে এখানে লিখতেছি। 7 নাম্বার হচ্ছে তোমার কোবের। এটা আজকে পড়া যাবে কিনা আমি শিওর না, সম্ভবত আজকে এটা ইম্পসিবল পড়া, ঠিক আছে, কারণ ডিউরেশন তো 1 ঘন্টা 20 মিনিট থেকে বেশি রাখা পসিবল না, আজান দিয়ে দিবে। কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া লিখবা। 8 নাম্বার হচ্ছে তোমার উলফ কিশনার। দেখো একটু অবাক হবা না, দেখো অবাক হওয়ার দরকার নাই, ঘাবড়ানোর কোনো দরকার নাই, নার্ভাস হওয়ারও দরকার নাই, কিছু হওয়ার দরকার নাই। জাস্ট স্টে কাম এবং লেকচারটা ভালোভাবে শুনো, সাউন্ডটা একদম ফুল করো, হেডফোন দিয়ে শোনার চেষ্টা করো, তারপরে বুঝবা। উলফ কিশনার বিজারণ, এই 8টা ধাপে আমাদের হচ্ছে অ্যালকেনটা প্রস্তুত করতে হবে। তারপর আমাদের অ্যালকেন প্রস্তুতি শেষ। সবার লেখা হয়েছে? সবাই লিখো। আর যারা লিখতেছো না তারা ফাঁকিবাজরা স্ক্রিনশট নিয়ে ফেলো। ফাঁকিবাজরা কি করবা? স্ক্রিনশট নিয়ে ফেলবা। লেখা শেষ? আচ্ছা তাহলে লেখা শেষ হলে তাহলে আমরা ফার্স্টে শুরু করব ডিকার্বক্সিলেশন, এরপরে উডস রিঅ্যাকশন। দেখো তাহলে শেষ, মুছে ফেলি। ওকে আচ্ছা মুছে ফেললাম। ওকে দেখো ডিকার্বক্সিলেশন কি পড়তেছি ভাইয়া? অ্যালকেন। আচ্ছা ফার্স্টে অ্যালকেন চিনি তো। আবার কিছু স্টুডেন্ট যদি বলো ভাইয়া অ্যালকেন চিনি না, অ্যালকেন মানে কারা? হোয়াট ইজ অ্যালকেন? যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, সিগমা বন্ধ দ্বারা আবদ্ধ থাকে, মুক্ত শিকল জৈব যৌগ থাকবে, সিঙ্গেল বন্ড দ্বারা আবদ্ধ থাকবে। আবার কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করবে ভাই অ্যালকেন কি, এটা বলবা না কিন্তু আবার, ঠিক আছে। আচ্ছা অ্যালকেন মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত কারা? যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড ছিল, ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা দেখো তাহলে ফার্স্টে 1 নম্বর প্রসেস হচ্ছে কি ডিকার্বক্সিলেশন। ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক, কিপ কাম। ডিকার্বক্সিলেশন। আচ্ছা ডি মানে কি ভাইয়া? হোয়াট ইজ ডি? ডি মানে হচ্ছে অপসারণ করা। ডি মানে কি? রিমুভাল অর্থাৎ অপসারণ করা। কার্বো মানে কি? কার্বন, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা হ্রাস পাবে। সহজ কথা যদি বলি ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কি কার্বন সংখ্যা হ্রাস পাবে। কিন্তু এখন লিখিও না, একটু ওয়েট করো, এখন লিখবা না। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাবে। কয়টা কার্বন সংখ্যা হ্রাস পাবে? একটা। তাহলে একদম মুখস্থ করো আমার সাথে সাথে, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে হ্রাস পাওয়া, একটা কার্বন সংখ্যা হ্রাস পাওয়া, ঠিক আছে। এখন একটু লিখিও না, কারণ এটা লেখার আগে একটা বেসিক পড়াইতে হবে। একটা বেসিক পড়ানো খুবই ইম্পর্টেন্ট। এই স্টুডেন্টের ডিকার্বক্সিলেশন বুঝে না কেন? কারণ একটা বেসিকের একটা ঘাটতি আছে, ওই ঘাটতি না থাকলে সে কিন্তু ইজিলি বুঝতো। এখন দেখো ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাবে, অর্থাৎ এটা এমন একটা বিক্রিয়া যেখানে কার্বন সংখ্যা হ্রাস পাবে। একটা কার্বন ছিল না, সাপোজ ধরো বিক্রিয়কে কার্বন ছিল 2টা, উৎপাদে চলে আসবে একটা, এটা বোঝাচ্ছি। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে আসার পরে একটা কার্বন কমে যাবে, এটাই বোঝাচ্ছে। তার মানে ডি মানে হচ্ছে রিমুভাল, কার্বো মানে হচ্ছে কার্বন। আর কার্বক্সি বলতেছে কেন জানো? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়। এখন তোমার মনের মধ্যে কনফিউশন হচ্ছে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে নাকি কার্বন অপসারণ হবে? আসলে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়। তা আমাকে বলো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে না, সেজন্য আমি শর্টকাটে বললাম একটা কার্বন সংখ্যা হ্রাস পাওয়া। আমার কথা বুঝছো? আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ ডি মানে হচ্ছে ডিলিট বলতে পারো। আচ্ছা দেখো এখন যে বেসিকটা আমি তোমাকে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি ভাই অ্যালকোহল তৈরি করতে পারি? এখন অনেক পণ্ডিত আসবে, পণ্ডিত এসে বলবে
যে ভাইয়া অ্যালকোহল তো এটার পড়া না, আপনি অ্যালকোহল এখানে কেন পড়াচ্ছেন? দেখো অ্যালকোহল তুমি যদি না জানো অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয় তাহলে তুমি ডিকার্বক্সিলেশন পারবা না। কেন? দেখো অ্যালকোহল কিভাবে তৈরি করে, অ্যালকোহল তৈরি করার জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। স্যার আর এক্স মানে কি? জীবনে দেখি নাই। আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন। স্যার এক্সাম্পল দেন। আচ্ছা এক্সাম্পল যদি দিতে যাই তাহলে কি হবে? CH3CH2Cl। এটা ইথাইল ছিল না? ইথাইল মানে হচ্ছে এটা আর, ইথাইল মানে হচ্ছে আর, আর ক্লোরিন মানে হচ্ছে হ্যালোজেন। তার মানে জিনিসটাকে আমি আর এক্স লিখতে পারি। তার মানে আমি বললাম অ্যালকোহল তৈরি করার জন্য আসলে অ্যালকোহল অনেকভাবে তৈরি করা যায়, তবে আমি তোমাকে এখন অ্যালকোহলের ওভাবে পড়াবো না। তুমি জাস্ট আমি কিভাবে পড়াচ্ছি সেটা দেখো। অ্যালকোহল কিভাবে তৈরি করব? ফার্স্ট একটা অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড নেওয়ার পরে সেকেন্ড শর্তটা হচ্ছে কি প্রয়োজন? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন হতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, তো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষার যেটা নিতে পারো, কিন্তু রিমেম্বার ভাইয়া এটা অ্যাকোয়াস সলিউশন হতে হবে। অ্যাকোয়াস সলিউশন না হলে অন্য একটা যৌগ হবে এবং সেটা কিন্তু আরো সামনে বিস্তারিত পড়া। তাহলে এই বেসিকটা আমাকে জানতে হবে। অ্যালকোহল তৈরি করতে গেলে কি করতে হবে? দেখো একটা অ্যালকাইল হ্যালাইড চিনি, একটা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন যোগ করে দাও। যে কোনো একটা অ্যালকাইল মূলক হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, বিউটাইল হতে পারে, প্যান্টাইল হতে পারে, হেক্সাইল হতে পারে, যে কোনো একটা হ্যালোজেন। আবার হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে ভাইয়া ফ্লোরিন কেন নিব না? কারণ ফ্লোরিন যদি নাও, হ্যালোজেনের মধ্যে কি কি ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে না, ফ্লোরিন নেওয়া যাবে না। ফ্লোরিন যদি নাও তাহলে এই ফ্লোরিনটা হচ্ছে একদম ওভার রিয়েক্টিভ, অর্থাৎ ফ্লোরিনের সাথে যদি অ্যালকাইল মূলক থাকে এবং ওই বিক্রিয়াটা তখন তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যায়, অর্থাৎ ওভার এক্সোথার্মিক, অর্থাৎ বেশি তাপ উৎপন্ন হয়। ফ্লোরিন যখন দেওয়া হয় তখন বিক্রিয়াটাতে তাপ বেশি উৎপন্ন হয়, যার কারণে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা ফ্লোরিনটা নিই না। আমরা হ্যালোজেনের মধ্যে, এখানে হ্যালোজেন কি পাশে লিখে রাখো, ফ্লোরিন ছাড়া। হ্যালোজেন হচ্ছে এক্স মানে হচ্ছে কি? ফ্লোরিন ছাড়া। ফ্লোরিন যদি নাও তাহলে সেটা ওভার রিয়েক্টিভ হবে এবং ওভার রিয়েক্টিভ হওয়ার কারণে এটা তাপ উৎপাদী, অর্থাৎ তাপ বেশি উৎপন্ন করবে। যত বেশি তাপ উৎপন্ন করবে তত বিক্রিয়াটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। সো আমরা ফ্লোরিনটা এখানে বাদ দিব। এখন তাহলে দেখি আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারি। তাহলে অ্যালকোহল তৈরি করতে গেলে কি কি লাগবে ভাইয়া? ফার্স্টে লিখলাম CH3CH2Cl। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডকে কার সাথে বিক্রিয়া করা হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন। এখন আমরা কিভাবে বিক্রিয়াটা করাবো? ঠিক আছে। আচ্ছা এই বিক্রিয়াটা করাতে গেলে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, প্রথম কাজ হচ্ছে যে এখানের মধ্যে কয়টা অংশ? একটা হচ্ছে অ্যালকাইল অংশ আর একটা হচ্ছে হ্যালোজেন অংশ। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তো, এখানের মধ্যে তড়িৎ ঋণাত্মক মৌল বা তড়িৎ মূলক কোনটি? আমাকে বলো তো। তড়িৎ মৌল হচ্ছে ক্লোরিন। আমরা জানি গ্রুপ 17 এর মৌলগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। স্যার তড়িৎ ঋণাত্মক মৌল মানে কি? তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে যাদের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা থাকে। ক্লাস 9-10 পড়ে এসেছি না সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন। স্যার সমযোজী বন্ধন মানে কি? সমযোজী বন্ধন মানে হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন, অর্থাৎ এই কার্বন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন এখানে কয়টা? দুইটা না? একটা ইলেকট্রন কার্বন শেয়ার করছে আর হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করছে। শেয়ার করে বুঝো নাই মনে হয়? এই যেমন ধরো এই হাইড্রোজেন, এই ক্লোরিন, তাহলে ক্লোরিনের একটা ইলেকট্রন এখানে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে শেয়ার করছে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সো সমযোজী বন্ধনটা সে নিজের দিকে টেনে নিয়ে আসে। কে? সমযোজী বন্ধনের, এই সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনটা সে নিজের দিকে টেনে নিয়ে আসে। কে নিয়ে আসে? ক্লোরিন। কেন ভাইয়া? কারণ ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক মৌল সবসময় নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসে। ইলেকট্রন টেনে নিয়ে আসার কারণে এটা হয়ে যায় আংশিক ঋণাত্মক। তবে এই আংশিক ঋণাত্মকটাকে আমি এভাবে দিব, আমি বোঝার সুবিধার্থে আমি দিব শুধু মাইনাস। আমি কি বলবো? আমি শুধু, তোমরা দিতে পারো, বোঝার সুবিধার্থে আমি বললাম শুধু মাইনাস। মাইনাস মানে হচ্ছে আংশিক ঋণাত্মক হয়েছে। আচ্ছা এখন এটা যদি আংশিক ঋণাত্মক হয় তাহলে এর থেকে হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেলে সেটা প্লাস হবে। এটা থেকে চলে গেছে মানে এটা প্লাস হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এরপরে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কে হচ্ছে প্লাস, আমরা সবাই জানি, OH হচ্ছে মাইনাস। তাহলে আমরা জানি কেমিস্ট্রিতে প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে। তাহলে এই মাইনাসটা চলে যাবে প্লাসের কাছে আর এই প্লাসটা চলে যাবে মাইনাসের কাছে। এতটুকু ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি আমার এখানে তৈরি হচ্ছে ফার্স্টে CH3CH2OH, CH3 অর্থাৎ প্লাস মাইনাস চিহ্নিত করে ফেললে আমাদের হচ্ছে বিক্রিয়াটা শেষ। CH3CH2OH প্লাস হচ্ছে ক্যাসিয়াল। ভাই এত কষ্ট করে কি করতেছেন এগুলা?
পড়তেছিলাম ডিকার্বক্সিলেশন, আমি নিয়ে এসেছিলাম অ্যালকোহলে। ওই যে বললাম বেসিক, শুরুতে যদি আমি ডিকার্বক্সিলেশন পড়ালে হা করে তাকায় থাকবা, তারপর কয়েকজন চলে যাবে, কয়েকজন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে হায়াত আনোয়ার যেটা বলছো ক্লোরিনের বন্ধনটা হাইড্রোজেনের সাথে, আমি এটাই বলছি, ক্লোরিনের বন্ধনটা হাইড্রোজেনের সাথেই। তো এখানে হাইড্রোজেন দুইটা না, একটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে ছিল, এবং সেটা কি ওইখানে যেহেতু ক্লোরিন নিয়ে ফেলছে তো হাইড্রোজেনটা আলাদা এবং ক্লোরিনটা কি মাইনাস হয়ে গেছে, এটাই বোঝাচ্ছি। আচ্ছা যাই হোক, এত কিছু না, যে ক্লোরিনটা মাইনাস বাকিটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস চিহ্নিত করে ফেলে আমার কি তৈরি হয়ে গেল, অ্যালকোহল তৈরি হলো। এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল মানে হচ্ছে ইথানল। স্যার এখন সবকিছু বুঝলাম, তার মানে অ্যালকোহল আমাদের পড়া শেষ, এখন এটা কেন পড়াচ্ছেন, কেন পড়াচ্ছেন স্যার? স্যার কেন পড়াচ্ছেন? পড়ানোর কারণটা হচ্ছে দেখো, এই যে CH3 CH2OH, এখন আমাকে একটা কথা বলো, এই CH3CH কে এই CH3CH কে যদি আমি এই CH3CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটাকে তুমি চাইলে 1 ডিগ্রি অ্যালকোহল বলতে পারো। আচ্ছা যাই হোক, 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে তোমরা সবাই এখন কনফিউশনে পড়বা, 1 ডিগ্রি প্রাইমারি এগুলো অনেক পড়ার কথা, এগুলো আমি তোমাকে ফার্স্টের দিন বলে তোমাকে আমি কি বোর করব না। তো এটা হচ্ছে একটা অ্যালকোহল, এই অ্যালকোহলকে আমি যদি জারণ করাই, কি বললাম, জারণ, আমি এখনো কিন্তু বেসিকে আছি, আমি অ্যালকোহলকে যদি জারণ করাই তাহলে কি হবে? আচ্ছা একটা কথা মাথায় রাখো, যে জারণ মানে জৈব রসায়নে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন গ্রহণ, এগুলো না ভাইয়া, এগুলো চিন্তা করবো না, এগুলো হচ্ছে পরিমাণগত রসায়নে আমরা চিন্তা করি। এখানে আমাদের জৈব রসায়নে জারণ মানে বোঝাতে হবে, পাশে দিয়ে লিখে রাখো, জারণ মানে হয়তো তুমি অক্সিজেন অ্যাড করবা, হয়তো তুমি অক্সিজেন অ্যাড করবা, আমি প্লাস দিচ্ছি, প্লাস মানে অক্সিজেন অ্যাড করবা, না হলে তুমি হাইড্রোজেন বের করে দিবা, হাইড্রোজেনকে বের করে দিবা, এটা জারণ। বিজারণ মানে কি ভাইয়া? বিজারণ মানে হচ্ছে হয়তো তুমি হাইড্রোজেন বের করবা, সরি হাইড্রোজেন অ্যাড করবা, আর না হলে তুমি অক্সিজেন বের করবা। হ্যাঁ, অনেক কেউ বিরক্তি বোধ করতেছো, কারণ এটা আসলে সবাই জানে কি হবে, বাট যারা একদম নিউ বেবি, তাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আনানোর জন্য আমাকে এভাবে পড়াতে হবে। সো সবার কথা চিন্তা করতে হবে, বুলেট গড়িতে আগাতে পারবো না, ঠিক আছে, বুলেট ভাবে আগানো যাবে না, তাহলে হা করে তাকায় থাকবে। দেখো CH3CH2OH এটাকে জারণ করাচ্ছে। আচ্ছা আরেকটা বেসিক দিচ্ছি, জারণ এটা না দিয়ে তোমাকে আরো কিছু দিতে পারে, সেটাকে জারণ বলা হয়। পরিমাণগত রসায়ন পড়ছিলাম, K2Cr2O7 KMnO4 সবগুলো কিন্তু জারক বোঝাই। H2O2 কপার দিলে আবার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। এরপরে তুমি আরো দিতে পারো, যেমন ধরো হচ্ছে কি ওজন কিন্তু জারণ বোঝাই, এগুলো দিতে পারো, ঠিক আছে। তুমি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু জারণ বোঝাই, তবে এর বাইরে লাগবে না, এর বাইরে লাগবে না। এখন দেখো, অর্থাৎ আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে জাইমান অক্সিজেনটা না দিয়ে শুধু K2Cr2O7 দিতে পারে। আমি তোমাকে বোঝাচ্ছি জাইমান অক্সিজেন না দিয়ে শুধু K2Cr2O7 দিতে পারে। তুমি বলবা যে ভাইয়া তো পড়ায়নি, আসলে পড়াইছি। জাইমান অক্সিজেন যেই কথা, K2Cr2O7 সেই কথা, অর্থাৎ এটা দিয়েও কিন্তু কি বোঝায়, জারণ বোঝায়। তার মানে এটা জারণ হবে। জারণ মানে কি বললাম, হয়তো অক্সিজেন অ্যাড করো, না হলে হাইড্রোজেনকে বের করে দাও, হয়তো অক্সিজেন অ্যাড করো, না হলে কি হাইড্রোজেনকে বের করে দাও। তাহলে দেখো এই জায়গায় এসে আমি কি করব, দুইটা হাইড্রোজেনকে বের করে দিব, কারণ আমি তোমাকে বললাম যে কি, আমি তোমাকে কি বলছিলাম, যে তুমি হয়তো হাইড্রোজেন বের করো, না হলে অক্সিজেন অ্যাড করো, তাহলে এই দুইটা হাইড্রোজেনকে আমি বের করে দিব। দুইটা হাইড্রোজেনকে যদি আমি বের করে দিই তাহলে আমার জারণ হবে, জারণ হলে সেটা কি হবে, CH3CHO, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে হচ্ছে এটা কি, ইথানল। এবং আবার জারণ করাবো, এটাকে কি করাবো, আবার জারণ করাবো। জারণ করালে কি হবে বলো, এখন তুমি হাইড্রোজেন বের করবা না, এখন তুমি অক্সিজেন অ্যাড করবা। একটা অক্সিজেন যদি অ্যাড করো, আগে থেকে অক্সিজেন একটা ছিল, তাহলে দুইটা অক্সিজেন মিলে জিনিসটা তৈরি হয়ে গেছে অ্যাসিড, জৈব অ্যাসিড। কারা কারা বুঝছো? কারা কারা বুঝছো? ওকে, আচ্ছা চাইলে একসাথে লেখা যেত। তুমি বলতে পারো ভাই একসাথে লেখা যাবে, ভাইয়া লেখা যাবে। কিভাবে ভাইয়া? দেখো ফার্স্টে শুধু CH3CH2OH দিলাম, দেখো CH3CH2OH দুইবার জাইমান অক্সিজেন যদি দেওয়া হয়, ডিরেক্টলি লিখে দিতে পারবা CH3COOH। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে আবার জারণ করানো যাবে? হ্যাঁ ভাইয়া, এটাকে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, তবে সেটা এখন আমার দরকার নাই। কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে, সেটা এখন আমার জানার দরকার নাই, সেটা কিন্তু সামনের পড়াতে আসবে। আচ্ছা এখন তাহলে দেখো এগুলো গেল। আচ্ছা দেখ
তাহলে আমাদের অ্যাসিড কিভাবে বের হবে? ইথানল থেকে অ্যাসিড বের করতে গেলে দুইবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করে দিব। এখন আমি তোমাকে ফার্স্টে ভেঙে লিখছি, এরপরে দিয়ে আমি বুলেট গতিতে যাব, একদম 3G 4G যত গতিতে লেখা যায়। ফার্স্টে আমি তোমাকে আদর করে করে বোঝাচ্ছি, এরপরে দিয়ে আমি এমনভাবে লিখবো তোমাকে সাথে সাথে ক্যাচ করতে হবে। কারণ শুরুতে যেহেতু একদম নিউ তোমাদের জন্য, শুরুতে ভেঙে বুঝাইছি, এত ভেঙে কিন্তু কেউ পড়াবে না। দেখো অ্যালকেন প্রস্তুতি 1 নাম্বার হচ্ছে ডিকার্বক্সিলেশন। সো এখন আসি ডিকার্বক্সিলেশনে। ডিকার্বক্সিলেশনের জন্য আমাদের কি কি উপাদান প্রয়োজন? আমাদের উপাদান লাগবে, তুমি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করাবা কি কি উপাদান প্রয়োজন? কি কি উপাদান? ডিকার্বক্সিলেশন মানে বুঝতেছো? অর্থাৎ জৈব যৌগের যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় সেটাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সহজ কথা। এখন উপাদান কি কি লাগবে? 1 নম্বর উপাদান লাগবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। 1 নম্বর উপাদান হচ্ছে, এখন হা করে তাকায় থাকবে না, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিড মানে কারা? একটু আগে যে আমি অ্যাসিডটা লিখলাম না, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের লবণ লাগবে বলতেছে। 2 নম্বরে বলতেছে সোডা লাইম লাগবে। কি লাগবে? সোডা লাইম। তোমরা চাইলে বাংলায় লিখতে পারো, আমি ইংলিশে লিখতেছি আমার সুবিধার্থে, ঠিক আছে? সোডা লাইম লাগবে। স্যার সোডা লাইম মানে কি? সোডা মানে হচ্ছে, এই সোডাটা আসছে কস্টিক সোডা থেকে। কস্টিক সোডা কাকে বলে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এই লাইম মানে হচ্ছে কি? চুনা। তাহলে এটা কোত্থেকে আসছে? ক্যালসিয়াম অক্সাইড না? এই দুইটার মিশ্রণকে বলা হচ্ছে সোডা লাইম। কারা বুঝছো? আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ মানে কি ভাইয়া? এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণের বেসিকটা না তো দেখি। ফার্স্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড না তো, CH3CH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড না? নামটা কি? দুই কার্বন হলে সেটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এটাকে তুমি চাইলে অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো। আচ্ছা, কমন নামগুলো আমি তোমাকে বলবো। যেমন ধরো ইথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, তারপর ইথাইনের অপর নাম হচ্ছে অ্যাসিটিলিন, তারপর হচ্ছে ইথানলের অপর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এগুলো হচ্ছে কিছু কমন নাম, এগুলো আমি তোমাকে আস্তে আস্তে যে পড়াটা যখন আসবে তখন সেগুলো বলে দিব। তাহলে CH3CH থেকে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ বের করি, লবণ কিভাবে বের করে ভাইয়া? অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া করে দাও। ছোটবেলা থেকে পড়ে আসছি, অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া করে দাও, কি তৈরি হবে? লবণ এবং পানি বের হবে। তাহলে খুবই সিম্পল, পানিটা আগে বের করে দাও। জৈব রসায়ন মানে হচ্ছে ভাইয়া পানি, জৈব রসায়ন মানে হচ্ছে পানি। ফার্স্টে পানিটা বের করে দাও। এই OH এর সাথে H চলে যাবে, H OH কে নিয়ে চলে যাবে। তাহলে H যদি OH কে নিয়ে যদি চলে যায়, তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3CNA, এবং এটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। কারা বুঝছো? এটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, CH3CNA। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। ডিকার্বক্সিলেশন বলতেছে দুইটা জিনিস না হলে আমি বিক্রিয়া করব না। ডিকার্বক্সিলেশন বলতেছে দুইটা জিনিস না হলে আমি বিক্রিয়া করাবো না। তার মানে এটা হচ্ছে CH3CNA, যেটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড নামটা কি ভাইয়া? সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, সোডিয়াম ইথানয়েড না বলে তুমি সোডিয়াম অ্যাসিটেট বলতে পারো। নামগুলো লিখে দিচ্ছি, দেখো। সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে তার কমন নামটা। আমি কি বললাম তোমাকে? অ্যাসিটেট হচ্ছে তার কমন নামটা, কিন্তু এখানে কার্বন কয়টা? দুইটার জন্য কি হবে? ইথানয়েড। তাহলে আমি লিখতে পারি সোডিয়াম ইথা, কিছু বইয়ে লেখা আছে ইথিনয়েড। ইথিনয়েড এটা হবে না, নাম হবে ইথানয়েড। কার্বন যদি 3টা থাকে তাহলে নাম হতো প্রোপানয়েড। প্রোপিনয়েড হবে না, নাম হবে প্রোপানয়েড। তোমাদের বইয়ে স্পেলিংটা ভুল আছে, তোমাদের বইয়ে কিছু মিস্টেক আছে। তবে ভাইয়া ভিডিওগুলো কিছুদিন পরে এই কথা। আচ্ছা, ভিডিওগুলো কিছুদিন পরে, শুক্রবার পর্যন্ত টাইম দিছি না? আমার মতো এত কেউ ফ্যাসিলিটি দিবে না। আচ্ছা, এটা কি? বাকিটা লিখে দিবা। বাকিটা কি হবে? পানি হবে, বুঝছো? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই। এখন আসি কি উপাদান লাগবে, সেটা আমাদের পাওয়া হয়ে গেছে না? ডিকার্বক্সিলেশন আসি। দেখো ডিকার্বক্সিলেশন কিভাবে বের করব। ফার্স্টে দেখো CH3CNA। তো আমি ফার্স্টে যদি তোমাকে এটা লিখতাম, তুমি মাথার মধ্যে তোমার প্রশ্ন আসতো, ভাই এটা কোত্থেকে আসছে? বইয়ের মধ্যে ডিরেক্ট এটা লেখা আছে, তো তোমার প্রশ্ন হচ্ছে ভাই এটা কোত্থেকে আসছে? তো এটা কোত্থেকে আসছে সেটা জানতে হবে। আবার তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া অ্যালকোহল কোত্থেকে আসছে? আপনি অ্যাসিড কোত্থেকে আসছে সেটা জানাইছেন, বাট অ্যালকোহল আসছে মিথেন থেকে। মিথেনকে জারণ করালে অ্যালকোহল তৈরি হয়। আচ্ছা, যাই হোক, কোত্থেকে কি আসছে সবগুলো বলবো। এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডকে আমি কি দিব? সোডা লাইম দিব। সোডা লাইম দেওয়ার প্রসেস হচ্ছে এরকম ভাইয়া, এখানে তাপও দিতে হয়, এটা আসলে তাপ হয়ে যায়, মানে একটা তাপ দিতে হয়, এরকম সমস্যা নাই এটা। আর এই জায়গার মধ্যে তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে এই জায়গার মধ্যে কি হচ্ছে দেখো তো, এই যে CH3CNA এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হচ্ছে, এই জায়গায় ডান পাশে এসে, আচ্ছা এটা রাখো, ডান পাশে এসে কি করতে হবে দেখো, বলো তো। এখানে কার্বন কয়টা? এখানে কার্বন হচ্ছে 1 এবং হচ্ছে 2। কার্বন কয়টা? 2টা। তাহলে আমি তোমাকে বললাম
ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাবে। ডিকার্বক্সিলেশন মানে আমি তোমাকে কি বললাম একটু আগে, কার্বন সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ এখানে কার্বন আছে কয়টা, দুইটা, এই কার্বনটা সহ হিসাব করতে হবে। এটা কার্বন আছে দুইটা, অর্থাৎ এখানে কার্বন চলে আসবে কয়টা, একটা। এতটুকু বুঝছো? এখানে কার্বন চলে আসবে কয়টা, একটা। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস, ঠিক আছে? অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পাবে, দুইটা থেকে সেটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। এখন বাকি বিক্রিয়াগুলো আমি কিভাবে করাবো? বাকি বিক্রিয়া করার প্রসেস হচ্ছে, দেখো এই জায়গা থেকে কি বললাম, এই জায়গা থেকে এই NaO থেকে এই এতটুক পর্যন্ত কি বললাম, এই এতটুক পর্যন্ত পুরা জিনিসটা হচ্ছে এই নিয়ে ফেলবে। কে নিয়ে ফেলবে? NaOO। অর্থাৎ জিনিসটাকে আমি যদি লিখি এভাবে, এটা এটা পরে লিখিও, এটা লেখো তো Na2CO3, জিনিসটা এটা না? অর্থাৎ দেখো Na2 এরপরে হচ্ছে কি, সরি আমার সি পর্যন্ত এতটুকু পর্যন্ত নিতে হবে, এতটুকু পর্যন্ত। তার মানে দেখো Na2CO3, অর্থাৎ এতটুক থেকে, এই এতটুক থেকে শুরু করে এই এতটুক পর্যন্ত এই Na2CO3 নিয়ে ফেলবে। অর্থাৎ এই জায়গায় এসে কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে, অপসারণ হয়েছে। এখানে কার্বন ডাইঅক্সাইড আছে না, এই কার্বন ডাইঅক্সাইডটা অপসারণ হয়েছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। কার্বক্সি মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাই বোঝাচ্ছি। অর্থাৎ এখানে দেখো COO, বাকিটা বেরিয়ে চলে গেছে। বাকিটা কি, বাকিটা হচ্ছে CH3 এবং H, বাকিটা হচ্ছে CH3 এবং H, এবং এটাকে বলা হয় মিথেন। CH3 এবং H মিলে হচ্ছে কি, মিথেন। এখানে আগে কার্বন ছিল দুইটা, এখন চলে আসছে একটা। তাহলে আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি অ্যালকেন। তাহলে অ্যালকেনের ফার্স্ট ধাপ শেষ, অ্যালকেনের ফার্স্ট ধাপটা শেষ, অ্যালকেনের প্রথম ধাপটা শেষ। এখন দেখি, এখন তোমাকে বললো যে উচ্চতর অ্যালকেন তৈরি করে দেখাও। কি বললো? উচ্চতর অ্যালকেন। ভাইয়া এটা কিন্তু উচ্চতর অ্যালকেন না। আমি তোমাকে কি বললাম, উচ্চতর অ্যালকেন কিন্তু এটা না। দেখো এটা কিন্তু উচ্চতর অ্যালকেন না। উচ্চতর অ্যালকেন বলতে কারা কারা বোঝায়? ডি কার্বন থেকে শুরু হতে হবে। কি বললাম? ডি কার্বন থেকে শুরু হতে হবে। যেমন ধরো ইথেন, প্রোপেন, বিউটেন। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাকে হচ্ছে একটা উচ্চতর অ্যালকেন তৈরি করে দেখাও, তো তুমি বলবো যে উচ্চতর অ্যালকেন তো ভাই এটা না। উচ্চতর অ্যালকেন হচ্ছে ইথেন, প্রোপেন, এগুলা, অর্থাৎ ডি কার্বন থেকে শুরু হতে হবে। এখন উচ্চতর অ্যালকেন যদি তৈরি করতে চাই, তাহলে উচ্চতর অ্যালকেন মানে কার্বন কয়টা ভাইয়া? কার্বন হচ্ছে দুইটা না, দুইটা। তার মানে এই জায়গায় কার্বন কয়টা থাকতে হবে? অবশ্যই তিনটা, কারণ তিনটা থেকে দুইটা আসবে। তার মানে আমি যদি উচ্চতর অ্যালকেন মানে ইথেন তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে দিতে হবে CH3, CH2, COO, Na। এটাকে বলা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। প্রোপানয়েড কেন? এটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। আগে ছিল, আগে এটা কি ছিল বলো? CH3, আগে এটা ছিল না CH3, CH2, COOH। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে তো এটা আসছে। তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েডকে, হ্যাঁ এই সোডিয়াম প্রোপানয়েডকে আমি যদি হচ্ছে কি করি, ডিকার্বক্সিলেশন করাই, তবে কার্বন দুইটা হবে, তবে হচ্ছে কার্বন দুইটা হবে, অর্থাৎ কার্বন সংখ্যা একটা হ্রাস পাবে। সো এখানে কার্বন কয়টা? তিনটা। আমি এখন কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, ক্যালসিয়াম অক্সাইড দিব, শেষ। এখানে কার্বন 1 2 3। চোখ বন্ধ করে আমি এখানে ইথেন লিখে দিব, আমাকে এত কিছু হিসাব করার দরকার নেই। চোখ বন্ধ করে আমি ইথেন লিখে দিব, কারণ আমাকে বলছে, আমাকে স্যারে বলছে যে এখানে কার্বন যদি তিনটা থাকে, এখানে দুইটা হয়ে যাবে। বাকিটা কি? বাকিটা হচ্ছে Na2CO3। অর্থাৎ এইভাবে, অর্থাৎ তোমাকে যদি এখন বলে বিউটেন বের করো, তাহলে এখানে 5টা কার্বন দিবা। তোমাকে যদি হেক্সেন বের করো, তাহলে এখানে কয়টা কার্বন দিবা? 7টা কার্বন দিবা। হেক্সেন বলে 7টা কার্বন, বিউটেন বলে 5টা কার্বন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কার্বন হ্রাস পাবে। আচ্ছা যাই হোক, বুঝা গেছে না? এখন এখন আসি উডস রিঅ্যাকশনে। এখন আসি কোথায়? উডস রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশনে কারো কোনো সমস্যা আছে? 2 নাম্বার দেখো, উডস রিঅ্যাকশন মানে উডস বিক্রিয়া। উডস হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে করা হয়েছে আসলে উডস রিঅ্যাকশনটা। আচ্ছা কি বললো ভাইয়া? সোডিয়াম প্রোপানয়েড নিলে ইথান আসবে, তাই না? হ্যাঁ সোডিয়াম প্রোপানয়েড নিলে ইথান আসবে, এটাই। ওকে, সোডা লাইমকে এভাবে আলাদা লিখি কেন? এটা কি প্রশ্ন করলাম? সোডা লাইমকে আলাদা লিখি বলতে, সোডা লাইম হচ্ছে দুইটা জিনিসের অংশের সমন্বয় হয়। একটা হচ্ছে সোডিয়াম অক্সাইড, সরি একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? ওকে। আনজিত তামিম বলতেছে ক্লিয়ার হয় নাই। তোমার ক্লিয়ার হয় নাই? আরে বাবা, তাহলে তো তুমি কেউ বুঝালে ক্লিয়ার হবে না তাহলে।
ঠিক আছে, আমার মনে হয় না ডিকার্বক্সিলেশন এর থেকে ইজি ভাবে পড়ানো যায়, আমার মনে হয় না, আমার টোটালি মনে হয় না, তোমরা মনে করো কিনা জানি না, তবে আমার যেটা মনে হয় এর থেকে সহজে পড়ানো যায় না। উডস রিঅ্যাকশনটা দেখি, উডস রিঅ্যাকশনের উৎপাদন কি কি লাগবে। 1 নম্বর উপাদান, উডস বলতেছে যে আমি যদি অ্যালকাইল হ্যালাইড না থাকে আমি বিক্রিয়া করব না। উডস বলতেছে অ্যালকাইল হ্যালাইড মাস্ট, অ্যাট এনি কস্ট আমার অ্যালকাইল হ্যালাইড দরকার আছে। ও এরপরে 2 নাম্বার উপাদান যেটা বলতেছে সেটা হচ্ছে সোডিয়াম আমার দরকার আছে, সোডিয়াম না হলে আমি বিক্রিয়া করব না। 3 নাম্বার সত্য হচ্ছে যে আমার ড্রাই ইথার দরকার আছে, ড্রাই ইথার না হলে, ড্রাই মানে হচ্ছে অনার্দ্র, আর্দ্র মানে হচ্ছে ভিজা, ড্রাই মানে হচ্ছে শুকনা, শুকনা মানে অনার্দ্র, অনার্দ্র ইথার, ইথার স্পেলিংটা ভুলিছে, অনার্দ্র ইথার, ঠিক আছে। আচ্ছা এখন দেখি তাহলে এই যে সোডিয়াম, কি বললাম, সোডিয়াম এবং ড্রাই ইথার, তাহলে দেখো উডস রিঅ্যাকশন করতে গেলে ফার্স্টে কি করতে হবে, দেখো আমি ফার্স্টে বললাম। আচ্ছা উডস রিঅ্যাকশন করার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই উডস রিঅ্যাকশনটা কি করে, কার্বন সংখ্যা দ্বিগুণ করে, কি করে, কার্বন সংখ্যা দ্বিগুণ করে। দেখো এই দেখো কার্বন সংখ্যা, অর্থাৎ এই কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা সে দ্বিগুণ করে দিবে। অর্থাৎ ডিকার্বক্সিলেশন কিরকম ছিল, যে হ্রাস করতো। তার মানে আমি তোমাকে বললাম, সেজন্য আমি তোমাকে মনে রাখার জন্য একটা কথা বলছিলাম যে ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে হ্রাস, পাশে লিখে রাখো, একদম বোল্ড করে লিখে রাখো, আজ থেকে 3 মাস পরে দেখলে যাতে মনে পড়ে। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে হ্রাস, উডস মানে হচ্ছে বৃদ্ধি, পাশে দিয়ে বড় করে লিখে রাখো, উডস মানে হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি বলতে কয়টা বৃদ্ধি, কার্বন সংখ্যা দ্বিগুণ, একটা থাকলে 2 করবে, 2টা থাকলে 4টা করবে, 4টা থাকলে 8টা করবে, এরকম। তাহলে কার্বন সংখ্যা দ্বিগুণ করবে। তাহলে কিভাবে দেখো, এটা খুবই সিম্পল, এটা এখন দেখলে তুমি বলবা যে এটা এত সহজ। CH3Cl, এখানে কেউ যদি আস্ক করে এখানে কার্বন কয়টা, কেউ যদি বলে ভাই কার্বন 2টা, ক্লোরিনের কার্বন না ভাইয়া, ক্লোরিন এটা কার্বন না, এখানে কার্বন হচ্ছে একটা, CH3Cl। এই জিনিসটাকে যদি আমি সোডিয়াম ড্রাই ইথার যদি দিই তাহলে কি তৈরি হবে, সোডিয়াম ড্রাই ইথার যদি দিই তাহলে কি তৈরি হচ্ছে, আমি বললাম কার্বন একটা থাকলে সে 2টা করে দিবে, কার্বন একটা থাকলে সে 2টা করে দিবে, বাস NaCl লিখে দাও। এখন কিছু স্টুডেন্ট যারা হচ্ছে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা হচ্ছে কি করে বই ঘাটাঘাটি করে, এই করে সেই করে সবকিছু সে কি যাচাই বাছাই করে, তো তারা বই দেখার পরে বলবে স্যার বইয়ে তো দ্বিমূল দ্বিমূল করে লিখছে, আপনি তো এখানে সমতাকরণ করার নাই। ভাইয়া সমতাকরণ করার এখানে প্রয়োজন নাই, কারণ তুমি এটা পরিমাণগত রসায়ন না, এটা তো জৈব রসায়ন, জৈব রসায়নের সমতাকরণ করার প্রয়োজন নাই। এটা মেইন কনসেপ্ট হচ্ছে একটা কার্বন থাকলে দ্বিকার্বন হয়ে যাবে, একটা কার্বন থাকলে কি হয়ে যাবে, দ্বিকার্বন হয়ে যাবে। এখন তাহলে আমি তোমাকে একটা কথা বলি, দেখো এখানে একটা কথা বলি, তাহলে দেখো তো হ্যাঁ, একটা ছেলে বললো CH3CH2Cl এর গঠনটা বুঝি নাই। হায় রে ভাইয়া, আরে আরো বেসিক পড়াতে হবে, আরো বেসিক। দেখো দেখো তুমি এই জামানের প্রশ্নটা দেখো, CH3CH2 এটার সাথে একটা ক্লোরিন দাও তো। অ্যালকেন সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া করে, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি সামনে পড়াচ্ছি। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করানো হয়, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে যায়, বাকিটা কি HCl, বাকিটা কি বলো CH3CH2Cl, বুঝছো। বেজোর কার্বন, হ্যাঁ সাজিদ হাসান মাহির, বেজোর কার্বন পাওয়া যাবে, তবে বেজোর কার্বন পাওয়াটা কষ্টকর, বেজোর কার্বন পাওয়াটা এখানে কষ্টকর। আমি তোমাকে, তুমি ভালো প্রশ্ন করছো। এখন আমাকে দেখো, এখন আমাকে তোমাকে একটা কথা বলো, আমি সাজিদের কথায় আসতেছি, এখন তোমরা আমাকে একটা কথা বলো যে এখানের মধ্যে আমরা কি ইয়া পাবো, এই যে আমরা এখন তৈরি করলাম ইথেন। এখন আমাকে যদি কেউ যদি আস্ক করে যে ভাইয়া বিউটেন তৈরি করব, বিউটেন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, বিউটেন তৈরি করার জন্য সাধারণত উডস বিক্রিয়ায় কখনো হচ্ছে কি বেজোর তৈরি হয় না, বেজোর কখনো তৈরি করা যায় না সাধারণত, তবে কিছু কন্ডিশনে তৈরি করা যায়, সেটা পরে বলতেছি। ফার্স্টে আমাকে দেখো এই জায়গায় আছে কি মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড থেকে সেটা কি তৈরি হচ্ছে, ইথেন। এখন আমাকে কেউ যদি আস্ক করে যে আমাকে একটা বিউটেন তৈরি করে দেখাও, CH3 সোডিয়াম ড্রাই ইথার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ড্রাই কেন লিখছেন, ইথারকে যদি পানিওয়ালা দিই তখন কি হবে, ইথারকে পানি দিলে ভাইয়া এই বিক্রিয়াটা ব্লাস্ট হবে, কেন জানো, কারণ সোডিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া করা আগুন ধরে যাবে,
কারণ সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, খুবই খুবই পাওয়ারফুল একটা মেটাল, অর্থাৎ খুব সক্রিয় একটা ধাতু। এই সোডিয়ামটা যখন পানির সাথে যখন বিক্রিয়া করবে, এই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, এখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখানে তুমি সমতাকরণ করবা, সেটা বিষয় না। কি বললাম? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস যে উৎপন্ন করলো, ওই বিক্রিয়াটা সবচেয়ে কি এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে হচ্ছে সবচেয়ে বেশি তাপ উৎপাদী বিক্রিয়া। যত বেশি তাপ উৎপন্ন হবে, এক্সোথার্মিক হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ অতিরিক্ত তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ার কারণে কি ঘটনা ঘটবে? তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ার কারণে বিক্রিয়াটা ব্লাস্ট হবে, মানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা উডস বিক্রিয়ায় সবসময় শুষ্ক ইথার ইউজ করি। যদি আমরা আর্দ্র নিই, পানিওয়ালা নিই, তাহলে ওই পানিটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, তখন বিক্রিয়াটা ব্লাস্ট হয়ে যাবে। অথচ তোমার তৈরি করার কথা ছিল কি অ্যালকেন, বাট তুমি বিক্রিয়াটা জ্বলাই ফেলছো, পুরা ল্যাবরেটরি আগুন জ্বলাই ফেলছো। এটা করা যাবে না, আমাকে তৈরি করতে হবে অ্যালকেন, আমি আগুন জ্বালাতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? ড্রাই ইথার নিতে হবে। সো এটা একটা প্রশ্ন। এখন দেখো হ্যাঁ, আচ্ছা এখানে এই জায়গায় সরি, এই জায়গায় CH3 CH2Cl হবে। আচ্ছা CH3Cl CH2Cl সোডিয়াম ড্রাই ইথার, তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? জিনিসটা তৈরি হচ্ছে কি বলো? একটা কার্বন, দুইটা কার্বন আছে, জিনিসটা কি তৈরি হচ্ছে? ইথেন না? ইথেন তৈরি হচ্ছে। কলমটা কই গেল, মার্কারটা? দেখো এখানে কি তৈরি হচ্ছে, তাহলে দেখো এখানে কার্বন কয়টা? দুইটা। দুইটা থাকলে সেটা কয়টা হবে? CH3 CH2 CH2 CH3। তার মানে দুইটা থাকলে সেটা চারটা হয়ে যাবে, বাকিটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তার মানে কি আমি কখনো এই যে ইথেন থেকে আমি কখনো কি ভাইয়া কি তৈরি করতে পারবো না? প্রপেন কি তৈরি করতে পারবো না? হ্যাঁ ভাইয়া পারবা। তৈরি করতে গেলে উডস বিক্রিয়াতে ফার্স্টে কি তৈরি করো? মানে বিউটেন তৈরি করছো, এরপর এটাকে ডিকার্বক্সিলেশন করাও, এটাকে ডিকার্বক্সিলেশন করাও। এটাই হচ্ছে এইচএসসির নিয়মে, ঠিক আছে? এটা হচ্ছে এইচএসসি। ড্রাই ইথারের সংকেত কি? ইথারের সংকেত জানো না? এই ছেলেটা তো আচ্ছা সরি, এটা কে প্রশ্ন করছে? হ্যাঁ, ড্রাই ইথার, ইথার CH3O, মানে মাঝখানে একটা ইথারের কার্যকরীমূলক থাকে, ওইটা আর কি। আচ্ছা এখন দেখো স্যার কেমনে হয়েছে CH3 বলেন না, এটা কে বললো? তোমাদের এগুলো কি ধরনের প্রশ্ন করো? এটাই হচ্ছে কি ইথেন না? ইথেন কিভাবে হলো? এখানে একটা কার্বন ছিল, দুইটা হয়ে গেছে। এটা অটোমেটিক ভাইয়া, অটোমেটিক কার্বন সংখ্যা অটোমেটিক কিভাবে দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন সাজিদের যে প্রশ্নটা, এটা সাধারণত ভাইয়া করা যাবে না। তুমি যেটা বলছো বিজোড় সংখ্যক করা যাবে কিনা, বিজোড় সংখ্যক করা যাবে, কিন্তু সেটা দুইটা প্রসেসে করতে হবে। ফার্স্টে উডস বিক্রিয়া ইউজ করে বিউটেন তৈরি করো, এরপর ওটাকে ডিকার্বক্সিলেশন করা। প্রশ্ন হচ্ছে ভাইয়া ডিকার্বক্সিলেশন এখান থেকে কিভাবে করব? প্রশ্ন আসতে পারে না? তো আমি তোমাকে বললাম এখান থেকে তুমি যদি অ্যালকোহল তৈরি করতে হবে ফার্স্টে, এখান থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করব? মাথা এখন কি মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হয় না, যে ভাই অ্যালকোহল কিভাবে তৈরি করবো এখান থেকে? আচ্ছা আমরা অ্যালকেন থেকে যদি আমরা অ্যালকোহল তৈরি করি, কিভাবে অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করি? দেখো ভাইয়া বিক্রিয়াটা ইথার কি প্রভাবক? হ্যাঁ, ইথার হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কাজ করে। তবে এখানে প্রভাবক হিসেবে কাজ করলেও তোমার ইথারের যখন পানি থাকে তখন ওই পানিটা হচ্ছে রিয়েক্টিভ, অর্থাৎ সে বিক্রিয়া করতে চায় সোডিয়ামের সাথে, যার কারণে আমরা পানিটা দিব না, আমরা দিব শুধু ড্রাই। ড্রাই দিলে সোডিয়াম কোনো ঝামেলা করবে না, সেই সুন্দর করে অ্যালকেন তৈরি করে দিবে, ঠিক আছে? ফ্লোরিন থাকতে পারবে কিনা এটা আনসার দিছিলাম একটু আগে। আচ্ছা এখন দেখো এই সাজিদের আনসারটা তুমি পাইছো, তোমাকে এটা করতে গেলে কি করতে হবে? ওভাবে না করে আমরা কি করব? এটাকে ডিকার্বক্সিলেশন করাবো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করব? অ্যালকেন থেকে দেখছো অনেকগুলো বেসিক, আসলে বেসিকের কোনো শেষ নাই। অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করবো, ফার্স্ট আমি কি নিলাম? মিথেন। মিথেনের সাথে আমি একটা ক্লোরিন, অর্থাৎ আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে তো অ্যালকোহল তৈরি করি, তাহলে একটা মিথেন একটা অ্যালকেনের সাথে যদি একটা হ্যালোজেন নিই, তাহলে কি তৈরি হচ্ছে? CH3Cl। এবং এটাকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিই, তাহলে আমার কি তৈরি হচ্ছে? আমার অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে, বাস শেষ। এরপর আমি অ্যালকোহল তৈরি করলে অ্যালকোহল থেকে আমি জৈব অ্যাসিড থেকে লবণ বের করব, লবণ বের করে ডিকার্বক্সিলেশন ওয়েতে আমি কি বের করে দিব? প্রপেন বের করে দিব। তার মানে জটিল প্রসেস বলা যাবে না, তবে লেন্দি প্রসেস, ঠিক আছে? বিউটেন দিকে বিউটেন হয়, তারপর বিউটেন। হ্যাঁ সামি, গুড ভাইয়া, গুড। আচ্ছা এখন দেখি, তাহলে এটা আমাদের উডস বিক্রিয়াটা শেষ। উডস বিক্রিয়া শেষ করার পর আমরা আলোচনা করব কাকে নিয়ে? আমরা আলোচনা করব হচ্ছে কি বললাম 3 নাম্বারটা কি ছিল?
অসম্পৃক্ত এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত, আমি তোমাকে বলছিলাম না আসলে পড়া কিন্তু কিছুই নাই, তবে কিছু নাই বললে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, একটু আগে যে বিক্রিয়াটা আলোচনা করছিলাম ডিকার্বক্সিলেশন এন্ড উডস, আমি তোমাকে বলছি জৈব রসায়নের প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় বলবো না, তবে ম্যাক্সিমাম অনেক জায়গায় এই ডিকার্বক্সিলেশন এন্ড উডসের বেসিকটা কাজে লাগবে। যেমন ধরো আমি একটু পরে তোমাদেরকে অনেকগুলো এক্সারসাইজ করতে দেবো, মিথেন থেকে ইথেন তৈরি করে দেখাও, মিথেন থেকে মিথানল দেখাও, ইথেন থেকে ইথানল দেখাও, বিউটেন থেকে বিউটানল দেখাও, সবগুলো তোমাকে করতে হবে, অর্থাৎ রূপান্তর। অর্থাৎ একটু আগে যে দুইটা করছি এটা কয় নাম্বার ভাইয়া? 3 নাম্বার না? এই প্রথম 1 এবং 2টা করতে হবে ট্রান্সফরমেশন। 1 এবং 2 যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের জন্য। তোমাকে কেউ যদি অ্যাস্ক করে যে মিথানল থেকে ইথানল, জৈব রসায়ন তো পড়ে আসছো না, দেখে আমাকে বলো মিথানল থেকে ইথানল কিভাবে আনবো, তো তুমি বলবা যে ভাইয়া মিথানল থেকে ইথানল আনার প্রসেস ছিল কি, ওই আমরা রূপান্তর কোথায় বলছিলাম ডিকার্বক্সিলেশন, এমন হচ্ছে কি উঠছে, এটা আসবে একটু পরে বলছি। এখন দেখো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কিভাবে হচ্ছে আমি অ্যালকেন তৈরি করতে পারবো। তাহলে ফার্স্টে দেখো আমি এটার জন্য তোমাকে বললাম সম্পৃক্ত মানে হচ্ছে কি সিঙ্গেল বন্ড আর সিঙ্গেল বন্ড। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আসলে এই দেখো আমাদের একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, একটু সবাই একটা কাজ করো, শুরুতে যেটা লিখছিলে না এখানে সম্পৃক্ত হবে না, শুধু হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সবাই একটু ঠিক করো এটা, কেন ভাইয়া জানো? কারণ সম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত মানে হচ্ছে কি অ্যালকেন। সবাই একটু ঠিক করে ফেলো, 15 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু ঠিক করে ফেলো। এটা ছিল শুধু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, 15 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু ঠিক করে ফেলো। এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন ভাইয়া? কারণ আমি তৈরি করতেছি অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, আর অসম্পৃক্ত মানে হচ্ছে ডাবল বন্ড এবং হচ্ছে ট্রিপল বন্ড, মানে অ্যালকিন এবং অ্যালকাইন। অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালকেন প্রস্তুত করব, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালকেন প্রস্তুত করব, তার মানে আমার অ্যালকেনের 3 নাম্বার প্রস্তুতি ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সবাই ঠিক করছো? সবাই একটু ঠিক করে ফেলো, সবাই একটু ঠিক করে ফেলো। আচ্ছা এরপর আসো দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, অ্যালকিন এবং অ্যালকাইন। এখন আমি যদি অ্যালকিন থেকে অ্যালকেনে নিয়ে যেতে চাই অথবা অ্যালকাইন থেকে অ্যালকেনে নিয়ে যেতে, তাহলে কি করতে হবে? এটা করার জন্য আমি তোমাকে একটা শর্টকাটে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই কথাটা একটু অদ্ভুত লাগতে পারে, তবে সবাই একটু দেখো, বড়, সবাই একটু লিখে বেড়া, বড় বন থেকে ছোট বন। আমি জানি না কেউ এভাবে জৈব রসায়ন পড়ছে কিনা, এটা খুবই ইউনিক। দেখো বড় বন থেকে ছোট বন যদি যেতে হয় তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। বড় বন থেকে ছোট বন যদি যেতে হয় তাহলে হাইড্রোজেন সংযোজন। ছোট বন থেকে বড় বন্ডে যেতে গেলে তাপীয় বিয়োজন। কি বললাম? সবাই একটু লিখে রাখো, অনেক জায়গায় এটা কাজে লাগবে। তাপীয় বিয়োজন, এটা হচ্ছে সবচেয়ে একদম ইজিয়েস্ট ওয়ে মনে রাখার জন্য। বড় বন থেকে ছোট বন হলে হাইড্রোজেন সংযোজন, ছোট বন থেকে বড় বন হলে তাপীয় বিয়োজন। আচ্ছা এখন তাহলে দেখি, হ্যাঁ অনেককে আগে বলতেছো হাইড্রোজেন যোগ করে এ করে সে করে। হ্যাঁ দেখো তাহলে ভাইয়া বড় বন বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? সাপোজ ধরো তোমাকে বলছে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করে দেখো, তাহলে আমি বলবো অ্যালকেনের মধ্যে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড হচ্ছে বড় বন্ড, আবার অ্যালকেনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ডটাকে আমি বলছি ছোট বন্ড। সাপোজ ধরো তোমাকে বলছে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করে দেখো, তাহলে আমি বলবো অ্যালকিন ডাবল বন্ড হচ্ছে বড় বন্ড। বড় বন্ড কেন বললাম? কারণ এখানে ডাবল বন্ড যেহেতু বেশি সেটা বললাম এটা বড়। তাহলে আমাকে যদি আস্ক করে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, মানে অ্যালকিন থেকে অ্যালকেন নিয়ে যাও, তাহলে আমি বলবো ডাবল বন্ড হচ্ছে বড় বন্ড আর সিঙ্গেল বন্ড হচ্ছে কি ছোট বন্ড। শেষ। এরপরে আমাকে কেউ যদি আস্ক করে যে অ্যালকেন থেকে অ্যালকিনে নিয়ে যাও, তাহলে অ্যালকেন থেকে অ্যালকিনে যদি নিয়ে যাই ডাবল বন্ড নাকি সিঙ্গেল বন্ড? ছোট বন্ডকে আমি সিঙ্গেল বন্ড বললাম, বড় বন্ড হচ্ছে কি সাপোজ ধরো ডাবল বন্ড। তো আমাকে কেউ যদি আস্ক করে যে ছোট বন্ড থেকে আমাকে হচ্ছে কি বড় বন্ড, অর্থাৎ সাপোজ ধরো বললো যে অ্যালকেন, আমি তোমাকে বুঝে দিচ্ছি, সাপোজ ধরো বললো অ্যালকেন আর এটা কি অ্যালকিন, তাহলে আমাকে বলো অ্যালকিনের মধ্যে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড হচ্ছে বড় বন্ড, আর অ্যালকেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেলটাকে আমি ছোট বললাম। এখন সাপোজ ধরো আমাকে বললো যে অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড, আমাকে বললো অ্যালকাইন এনে দেখাও। তার মানে অ্যালকিন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে সবচেয়ে ছোট বন্ড কোনটা? ডাবল বন্ড। ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড আনতে গেলে তাপীয় বিয়োজন। একটু কনফিউশন লাগতে পারে, তবে এইভাবে যদি না পড়াইতাম আই সোয়ার কনফিউশন আরো লাগতো। এখন কনফিউশন একটু লাগতেছে, হালকা লাগতেছে, কারণ নতুন পড়তেছি জৈব রসায়ন। বাট এইভাবে যদি আমি তোমাকে না বুঝাতাম আই সোয়ার
কনফিউশন আরো বেশি লাগতো। সো তোমাকে এভাবে পড়তে হবে, বড় বোন ছোট বোন তোমাকে বুঝতে হবে কিভাবে। যেখানে বন্ড কম সেটাকে আমি বলবো ছোট, যেখানে বন্ড বেশি সেটাকে আমি বলবো বড়, বা শেষ। অনেক আদর আদর করে করে পড়াচ্ছি, ঠিক আছে। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে কি, অ্যালকেন। সাপোজ ধরো আমাকে এখন বললো ইথিন, ইথিন হচ্ছে একটা বড় বন্ড। আমাকে কেউ যদি আস্ক করে যে ইথিন থেকে আমাকে হচ্ছে ইথেন তৈরি করে দেখাও, কি তৈরি করে দেখাও, ইথেন তৈরি করে দেখাও, তাহলে ইথিন থেকে ইথেন। একটা জিনিস লক্ষ্য করে দেখো, বাম পাশে কার্বন কয়টা, কার্বন গুলি মারো, বাম পাশে হাইড্রোজেন কয়টা, 4টা, ডান পাশে হাইড্রোজেন কয়টা, 6টা। তার মানে এই জায়গায় মাস্ট হাইড্রোজেন সংযোজন করছে। এখন তুমি বলতে পারো ভাইয়া একটু আগে যে কাহিনীগুলো লিখছেন সেগুলো কি মিলছে? দেখো বড় বোন থেকে ছোট বোন হাইড্রোজেন সংযোজন মিলে গেছে, যেভাবে পড়ায় না কেন মিলে যাবে। এখন এখানে একটা প্রভাবক বিক্রিয়া থাকে। আচ্ছা এই বিক্রিয়াটার নাম হচ্ছে, সবাই একটু লিখে রাখতে পারো, বেসিকের তো কোনো শেষ নেই আসলে। আর দেখো ফাহাদ কবির কনফিউজিং, তোরে আসলে মানে ফাহাদ ছেলেটা অনেক ট্যালেন্টেড, বাট সে একটু একটু ছোট বড়টা বুঝি নাই, সামি বুঝে নাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, একটু আসলে কেমন যেন লাগে আর কি, কি রে এত মানে সিম্পল ভাবে আসলে পড়ানো হচ্ছে, এটা কি তোমরা বাফারিং হচ্ছে নাকি এটা হচ্ছে? সবাই বুঝতেছো? কারা কারা বুঝতেছো না? আচ্ছা এখানে বুঝে নাই হচ্ছে সামি, সামি ফাহাদ এটা বুঝে নাই। আচ্ছা দেখো এই ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন, তাহলে জিনিসটা হবে কি, নিকেল, নিকেল দিতে পারি আমরা। নর্মালি নিকেল দেওয়া হয়, তবে আমি যেহেতু পড়াচ্ছি আমি তোমাকে নিকেল ছাড়া আরো বেসিক দিব, যে ভাইয়া নিকেল না, তুমি চাইলে প্লাটিনাম দিতে পারো, তুমি চাইলে পলাডিয়াম দিতে পারো। ভাইয়া আরেকটা বেসিক দিচ্ছি, নিকেল দিলে তাপমাত্রা দিবে 180 ডিগ্রি সেলসিয়াস, বেসিক না এগুলো ইনফরমেশন। আর পলাডিয়াম এবং প্লাটিনাম দিলে কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, যেগুলো তোমরা বইয়ে পাবা না, এগুলো কিন্তু লিখে দেওয়া উচিত। নিকেল দিলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভাই এখানে তাপমাত্রা ইউজ করতে হবে ভাইয়া, তাপমাত্রা এখানে ম্যান্ডেটরি। আচ্ছা যাই হোক, তাপমাত্রা এখানে ম্যান্ডেটরি। এখন দেখি আসি তাহলে নিকেল প্লাটিনাম পলাডিয়াম যে কোনো একটা দিতে পারো। আচ্ছা নিকেল দিলে 180 ডিগ্রি, আর প্লাটিনাম এবং পলাডিয়াম দিলে 25 ডিগ্রি। আচ্ছা এখন একটা কথা বলি, এই জায়গাটা কিভাবে হলো ভাইয়া? এখানে হাইড্রোজেন মানে হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কাকে বলে? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বুঝি। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে, যার ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে। এই হাইড্রোজেনটা ইলেকট্রনের প্রতি যেহেতু তার আকর্ষণ আছে, এই জায়গায় ইলেকট্রন কোথায় আছে বলো? অবশ্যই পাই বন্ডে। পাই বন্ডে পাই ইলেকট্রন আছে। পাই বন্ডে কারা আছে? পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কার? হাইড্রোজেন। হাইড্রোজেন মানে হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে হচ্ছে H+। এই কি করবে, এই মানুষটা যেহেতু তার আকর্ষিত হয়ে পাই বন্ড বরাবর আকর্ষিত হয়ে সে পাই বন্ডকে ব্রেক করবে। আজ থেকে জৈব রসায়ন পড়ার সময় মাথায় রাখবা, ইলেকট্রোফাইল সবসময় পাই বন্ডকে ব্রেক করে দেয়। ইলেকট্রোফাইল সবসময়, ইলেকট্রোফাইল কারা? আচ্ছা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলো আমি তোমাকে এখন পড়াতে পারবো না ভাইয়া, কারণ এটা নিয়ে ফুল একটা ক্লাস আছে, এগুলো অনেক পড়া। ফার্স্ট আগে তুমি মাথায় রাখো ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ, যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে এই ইলেকট্রোফাইলটা মানে ইলেকট্রন আকর্ষী আর কি, ইলেকট্রন আকর্ষী। এই ইলেকট্রোফাইলটা ডাবল বন্ড বরাবর ব্রেক হয়ে গিয়ে একটা হাইড্রোজেন ফার্স্ট আগে সে ব্রেক করবে, ডাবল বন্ডকে ব্রেক করবে, করছে, করার পরে একটা হাইড্রোজেন এখানে, আরেকটা হাইড্রোজেন এখানে, তাহলে জিনিসটা তৈরি হচ্ছে CH3, এটাকে বলা হচ্ছে ইথেন। তার মানে এত সহজ কথা যে আমি যদি ডাবল বন্ড দেখি এবং আমাকে যদি একটা সিঙ্গেল বন্ড হলে কোনো কিছু বের করতে বলে, একদম সহজ কথা, চোখ বন্ধ করে হাইড্রোজেন সংযোজন, চোখ বন্ধ করে হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে উপস্থিতি কমতেছে, তারা বলতেছে ভাইয়া কি পড়াচ্ছে আউল বাউল, দেখো দেখো দেখো। আচ্ছা এখন তাহলে এটা গেল না, এরপরে ইথাইন, এরপরে আসি ইথাইনে। ইথাইন থেকে আমাকে সাপোজ ধরো, আচ্ছা আমরা হচ্ছে হ্যাঁ আমি তোমাকে এভাবে পড়াচ্ছি দেখো। আচ্ছা এই জায়গায় আসি, এই জায়গায়। আচ্ছা আরেকটা বেসিক পড়াচ্ছি দেখো, এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে কি ইথেন। ভালোভাবে দেখো তো এখানে কি ঘটনা ঘটতেছে। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তাহলে ভাইয়া অবশ্যই এখানে হাইড্রোজেন 4টা অ্যাড করছে, তার মানে জিনিসটা ছিল কি যে 2বার হাইড্রোজেন সংযোজন। আচ্ছা এই বিক্রিয়াটার নাম লিখে দিয়েছিলাম, এটার নাম হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন হবে, মাইট দিব, হাইড্রোজোনেশন। হাইড্রো স্পেলিংটা ভুল হতে পারে, হাইড্রোজোনেশন, জোনেশন জি নাকি জেড আল্লাহ জানে, একটা হবে হাইড্রোজোনেশন, ঠিক আছে। হাইড্রোজোনেশন মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা, এটা বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন, ঠিক আছে। এই জায়গায় অবশ্যই নিকেল থাকবে,
অথবা তুমি প্লাটিনাম পলাডিয়াম 180 ডিগ্রিগুলো দিবা। এখন কথা হচ্ছে কিভাবে হয়েছে ভাইয়া, এটা আমি তোমাকে এক ধাপে লিখছি, বাট জিনিসটা হয়েছিল 2 ধাপে। কিভাবে দেখো, প্রথমে কি ছিল, প্রথমে ইথাইন ছিল না, এই ইথাইনকে আমরা হাইড্রোজেন সংযোজন করাইছি। জিনিসটা কি তৈরি হয়েছিল, প্রভাবকগুলো তোমরা নিজ দায়িত্বে দিয়ে দাও। জিনিসটা তৈরি হয়েছিল কি, ইথাইন। কারণ এক অণু হাইড্রোজেন শুধুমাত্র একটা পাইবনকে ব্রেক করতে পারবে। কি বললাম, এক অণু, এটা এক অণু না, এক অণু হাইড্রোজেন শুধুমাত্র একটা পাইবনকে ব্রেক করতে পারবে। 2 অণু হাইড্রোজেন দিলে 2টা পাইবনকে ব্রেক করতে পারবে। কারণ এখানে পাইবন কয়টা, 2টা না, উপরের 2টা, নিচেরটাতে সিগমা বন্ড। সিগমা বন্ডকে সে ব্রেক করতে পারবে না। কেন, সিগমা বন্ড হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন। তাহলে এটাকে আমি যদি আবার হাইড্রোজেন দিই, তাহলে তৈরি হচ্ছে কি, ইথেন। বুঝতেছো সবাই? তার মানে খুবই সিম্পল ছিল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সবগুলো বড় থেকে ছোট ছিল, সেজন্য হাইড্রোজেন পড়াচ্ছেন। 2 অণু হাইড্রোজেন দিতে হবে। 2 অণু হাইড্রোজেন দিই নাই আমি, এতে তো এই জায়গায় দিছি তো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো তাহলে এখন আমরা তৈরি করলাম ইথেন, দিছি এই জায়গায় দিলাম ইথিন। এই ইথেন থেকে আমি যদি ইথিন আনতে চাই, তার মানে একটা জিনিস দেখো তো, 3 3 6 2 2 4, তার মানে আবার একটা জিনিস দেখো তো, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড আর এটা হচ্ছে কি ডাবল বন্ড। তার মানে ছোট থেকে বড় তাপীয় বিয়োজন লিখে দিয়েছিলাম। এটা বড় থেকে ছোট বন্ড হাইড্রোজেন সংযোজন, ছোট থেকে বড় হচ্ছে কি তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন মানে তাপ দেওয়া। এই তাপ দিলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাপটা হইতে পারে এরকম, তাপটা আসলে হইতে পারে কত, 500 ডিগ্রি নাকি 600 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা হতে পারে। 500 থেকে 600 দিতে পারো, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে যেভাবে থাকে, তবে এটা কোনো ইস্যু না, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে, 3 3 6 এবং 4। যারা বলতেছে এলোমেলো, তোমরা হচ্ছে হোপলেস। এবং আমি হোপলেস স্টুডেন্ট একদম পছন্দ করি না। হোপলেস কারা জানো, যারা হচ্ছে ধৈর্য থাকে না। তো আমার কথা হচ্ছে, তুমি সায়েন্স পড়তেছো ইন্টারের, আমরা সায়েন্স কেন নিই বলতে পারবা? ইন্টারের সায়েন্স কেন নিচ্ছে? আমাদের টার্গেট কি থাকে, মা বাবাদের টার্গেট থাকে মেডিকেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এগুলো ছাড়া কি দুনিয়াতে কোনো পেশা নাই মা বাবাদের মতে আর কি। এটা দুইটাই হতে হবে, নাহলে তুমি হচ্ছে কি একদম অপদার্থ, যেটা বলা হয় আর কি। সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে সায়েন্স নিতে হয়, এবং সায়েন্স হচ্ছে একটা বড় একটা সাগর। এবং এই জিনিসটা যখন তুমি প্রবেশ করছো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, প্রত্যেকটা টপিক তোমাকে হচ্ছে খুব কামভাবে নিতে হবে। তুমি জাস্ট বলো যে না আমাকে দিয়ে সম্ভব না, তোমার মাথায় ফার্স্টে, যেমন ধরো এই যে একটু আগে যে একটা স্টুডেন্ট বললো যে ভাইয়া কঠিন লাগতেছে, এলোমেলো লাগতেছে, সে বলতেছে কারণ তার সাইকোলজি ঢুকে গেছে আমাকে দিয়ে জৈব রসায়ন সম্ভব না। এবং সে হয়তো এটাও বিলিভ করতে পারতেছে না যে জৈব রসায়ন এত সহজভাবে হয় কিনা, সে এটা বিলিভ করতেছে না, তার সাইকোলজিক্যাল ফ্যাক্ট এটা গেল। 2 নাম্বার হচ্ছে সে বিভিন্ন বড় ভাই, বিভিন্ন টিচার তাকে আগের দিকে বলছে তোকে দিয়ে জৈব রসায়ন সম্ভব না, তুই পারবি না, তুই জৈব রসায়ন পড়বি না, জৈব রসায়ন ছাড়া তুই এইচএসসি পরীক্ষা দিবি। এই জিনিসগুলো হচ্ছে সাইকোলজিক্যাল কিছু আমাদের মাথায় চলে যা হচ্ছে, যার কারণে আমরা বুঝতে পারি আমাদের মাথা, আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দিয়ে হচ্ছে কি জৈব রসায়ন আমাকে দিয়ে পসিবল না। সেজন্য কোনো একটা কিছু দেখাইলে ভাইয়া এলোমেলো লাগতেছে, কারণ তুমি জিনিসটাকে সহজভাবে নিতে পারতেছো না। তোমার ওই যে সাইকোলজি, তোমার ব্রেনের সিস্টেমটা, ফাংশনটা এমনভাবে তোমার সেট আপ করা হয়েছে, তুমি একটা জায়গা থেকে এমনভাবে ব্রেন ওয়াশ হয়ে আসছো যে তোমাকে দিয়ে জৈব রসায়ন সম্ভব না। হয়তো 9-10 কোনো টিচার তোমাকে বলে দিচ্ছে যে ইন্টারে জৈব রসায়ন খুবই টাফ, ওই 9-10 থেকে ওই মাথাটা এখনো আছে যে জৈব রসায়ন আসলে টাফ। কিন্তু হয়তো টাফ কেন বলতেছে, কিভাবে টাফ বলতেছে, কোন লজিকে বলতেছে, এটা আল্লাহ মালুম, এটা আমিও জানি না, এবং আমি জানি না এটা আসলে কি হবে, ঠিক আছে, এটা আসলে কি হবে। সো একটা জিনিস ভালোভাবে দেখো, সিঙ্গেল বোন থেকে ডাবল বোন যদি নিয়ে যেতে হয়, 3টা 6টা 4টা হয়ে গেল। এবং জিনিসটা হচ্ছে তাপীয় বিয়োজন। তার মানে ছোট বোন থেকে বড় বোন তাপীয় বিয়োজন, বড় বোন থেকে ছোট বোন হাইড্রোজেন সংযোজন, এভাবে করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটাকে বলা হয় হাইড্রোজেনেশন বিক্রিয়া। এরপরে 4 নম্বরে আসি। এখন 4 নম্বরে আমাদের কি ছিল বলতো, 4 নম্বরে কি ছিল, অ্যালকাইল হ্যালাইডের জারণ নাকি অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। 4 নম্বর হচ্ছে আমাদের অ্যালকাইল এই দেখো আমার পড়াগুলো আসলে অনেক স্টুডেন্টের কাছে হচ্ছে অনেক স্লো লাগবে, অনেক স্টুডেন্টের কাছে অনেক কি লাগবে, ফাস্ট লাগবে। কারণ দেখো ফেসবুকে পড়াচ্ছি, সবাই দেখতেছে, দিন শেষে দেখা যায় যে প্রত্যেকটা লাইভে হচ্ছে 3000 4000 ভিউজ হয়ে যায়। তার মানে কত স্টুডেন্ট এই ভিডিওসগুলো দেখতেছে। তো সবার কথা চিন্তা করে আমাকে একটু অ্যাক্সেলারেশন
মাঝে মাঝে পা দিতে হয়, আবার মাঝে মাঝে অ্যাক্সেলারেশন থেকে পাটা সরিয়ে ফেলতে হয়। সো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, চাইলে নিজের ইচ্ছা মতো করে পড়াতে পারি না, চাইলে তোমার ইচ্ছা মতো আমি পড়াতে পারবো না, কারণ সবার কথা চিন্তা করতে হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করতে হবে। অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করতে গেলে কি কি জিনিস লাগে? আমাদের জিনিসগুলো লাগবে হচ্ছে ফার্স্ট একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে। তো অ্যালকাইল হ্যালাইডটা আমি আসলে দুই কার্বন বিশিষ্ট নিই, তাহলে এটা হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডকে যদি অ্যালকাইল হ্যালাইডের বিজারণ, আচ্ছা বিজারণ মানে কি ভাইয়া? বিজারণ মানে হচ্ছে কি জাইমান হাইড্রোজেন না, এটাই তো বিজারণ, এটা বিজারণ। আচ্ছা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই বিজারণটা কোত্থেকে আসছে? এই বিজারণটা আসছে জিঙ্ক এবং HCl। জিঙ্ক এবং HCl এর মিশ্রণ থেকে তোমার জাইমান হাইড্রোজেনটা কি হয়েছে? উৎপন্ন হয়েছে, এবং এই জাইমান হাইড্রোজেনটা এই জিনিসটাকে বিজারণ করাবে। আচ্ছা এত কথা না, এত জটিল বিষয়ে যাব না, খুবই সিম্পল একটা কথা মনে রাখো যে অ্যালকাইল হ্যালাইড বিজারণে কার্বন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। আমরা ডিকার্বক্সিলেশনে পড়েছিলাম একটা কার্বন কমে গেছে, উঠছে পড়েছিলাম কার্বন সংখ্যা দ্বিগুণ হয়েছে। অ্যালকাইল হ্যালাইডে পড়বো কার্বন সংখ্যা কনস্ট্যান্ট। কার্বন এখানে কয়টা? দুইটা, চোখ বন্ধ করে দুইটা বসাই দাও, বাকিটা কি হবে? কমেন্টে যারা হা রেক দিচ্ছ তাদেরকে আজকের মধ্যে ব্যান মারবো। দ্রুত হা রেক এগুলো চেঞ্জ করে ফেলো, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে যখন রাতে এভাবে ব্যান মারা হয় তারা রাতে কিন্তু কান্না করে। বারবার বলতেছি, স্ক্রিনশটটা আমি দেখাতে পারবো। রাতে তারা এমন রিকোয়েস্ট করে যে ভাই আর করবো না, মানে ওরা 5-6 বার সরি বলার পরে আমি তারপর ওদেরকে অ্যাড করতে দিই। ভাই আমি হচ্ছে অনেক স্ট্রিক্ট, আমি স্টুডেন্টদের সাথে টাম দিতে পারি না, পাম দিয়ে আমি স্টুডেন্টের সাথে চলিও না। আমার তোমাকে দরকার নাই যে ভাইয়া, কারণ আমি চলতে গেলে আমি নিজের মতো করে চলতে পারবো। জিনিসটা হচ্ছে ভাই প্যাশন থেকে পড়াচ্ছি ভাইয়া, ফুল প্যাশন থেকে পড়াচ্ছি অর্গানিক কেমিস্ট্রি। এখানে তোমার থেকে আমার কোনো কি নাই, কমার্শিয়াল কোনো, আমি এখানে তোমার সাথে বিজনেস করতেছি না যে তোমাকে আমার লাগবে তুমি আমার প্রচার করো। ভাইয়া তোমাকে আমার দরকার নাই, প্রচার আমার অটো হয়ে যাবে গেছে। প্রচার না হলেও সমস্যা নাই, কারণ এটা আমার প্রফেশন না ভাইয়া, এটা আমি প্যাশন থেকে পড়াচ্ছি, ভালো লাগতেছে পড়াচ্ছি। কতদিন ভালো লাগবে সেটা জানি না, কথা বুঝছো? সো আমার সাথে চলতে গেলে ভালোভাবে চলতে হবে, রেসপেক্ট দেখাতে হবে, এবং কমিটেড অবশ্যই, এবং ডেডিকেটেড মাস্ট। এখানে কোনো ধরনের ফাইজলামি আমি একদম সহ্য করতে পারি না, ঠিক আছে? ভালোর সাথে, বারবার বললাম, ভালোর সাথে ভালো, খারাপের সাথে বেশি খারাপ। তাহলে দেখো তুমি যে কোনো একটা নাও না কেন, CH3 CH2, এবং সে সবচেয়ে বেশি আফসোস করবে কখন জানো? যখন অ্যারোমেটিকে প্রবেশ করবো, সে বেশি আফসোস করবে। কারণ যখন তার ফ্রেন্ডরা জিজ্ঞেস করবে যে অ্যারোমেটিক পরে তুই চলে গেছিস না পরে, তার সবচেয়ে বড় লুজ থাকবে ওইখানে। কারণ অ্যারোমেটিকটা আমি তোমাকে বলতেছি তো শিল্পের পর্যায়ে নিয়ে যাবো, অ্যারোমেটিক মানে হাইড্রোকার্বন অ্যারোমেটিকটাকে। CH3 CH2 CH2 কয়টা কার্বন? 3টা। চোখ বন্ধ করে কি বসে দাও। এখানে অনেক জায়গায় কারো কনফিউশন থাকতে পারে যে ভাইয়া বুঝবো কিভাবে কি ঘটনা ঘটতেছে। আসলে তোমাকে এত বেশি বোঝার দরকার নেই, তুমি এখানে জাইমান হাইড্রোজেন দেখছো আর অ্যালকাইল হাইড্রোজেন দেখছো, চোখ বন্ধ করে কার্বন সংখ্যা কনস্ট্যান্ট রেখে বসে দিবা, এত কিছু না। এখানে CH3 CH2 CH2 এই হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যাবে, কারণ জাইমান হাইড্রোজেন মানে হচ্ছে কি বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন সংযোগ করা। হাইড্রোজেন একটু আগে বলছিলাম না, বিজারণ মানে তো হাইড্রোজেন অ্যাড করা। এখন তুমি বলতে পারো ভাইয়া এই ক্লোরিন সাথে HCl দিলেন না, সেটা কোত্থেকে? তাহলে 2 মোল দাও, সমস্যা আছে? বুঝানোই মনে হয়, 2 মোল দাও, 2 মোল দিলে তো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসলে কথা আর কি। আচ্ছা যাই হোক, শাহাদাত টাইম ওয়েস্ট হচ্ছে না ভাইয়া, টাইম মোটেও ওয়েস্ট হচ্ছে না, তুমি এটা টেনশন করবে না, টাইম মোটেও ওয়েস্ট হচ্ছে না। কারণ আমি কিভাবে পড়াবো তোমাকে এটা টেনশন করতে হবে না, টাইম মতো সবকিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু টাইম ওয়েস্ট না এখানে। আসো 5 নাম্বার হচ্ছে গ্রিডনাট বিকারক। কারণ তুমি এখানে অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া এগুলো বাদ দেন না, অনেক স্টুডেন্ট এরকম থাকবে না। ভাইয়া আমি হচ্ছে তোমাদের জেনারেশনের কথা বুঝছো, আমার সাথে ঘাটটার আমি করবা, ডাইরেক্ট সাইজ করে দিব যে কোনো স্টুডেন্ট যেটা হোক না কেন। আমি অন্যান্য টিচারদের মতো ওভাবে আমি অ্যাকসেপ্ট করি না। তুমি বলতে পারো ভাইয়া ইগনোর করে না, ভাইয়া ইগনোর কর, তাকে আমি সাইজ করবো যে জিনিসটা হচ্ছে আমার গায়ে লাগে, এটা হচ্ছে কথা। তুমি আমার সাথে ভালো আছো, আমি তোমার সাথে ভালো আছি, বাস কথা শেষ। তুমি কোনো কিছু বুঝো না, আমি তোমাকে 100 বার বোঝাবো, আর তুমি আমার সাথে বিহেভিয়ার অ্যাপ্রোচটা খারাপ, সেখানে তুমি শেষ, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন দেখো গ্রিগনাট রিয়েজেন্টটা হচ্ছে কি ভাইয়া বলো তো? গ্রিগনাট রিয়েজেন্টটা আমাদেরকে আগে দেখতে হবে যে গ্রিগনাট রিয়েজেন্টটা আমরা কিভাবে বের করব। ফার্স্টে গ্রিগনাট রিয়েজেন্ট থেকে, গ্রিগনাট বিকারক থেকে কিন্তু অ্যালকেন তৈরি করা যায়। কিভাবে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন তৈরি করা যায় আমাদের কিন্তু শেষ হয়ে যাবে, একটু পরে শেষ হয়ে যাবে। দেখো গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন তৈরি করতে হবে। ফার্স্টে গ্রিগনাট বিকারক কিভাবে তৈরি করে দেখো। গ্রিগনাট বিকারক তৈরি করতে গেলে ফার্স্ট একটা অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন, RX মানে কি অ্যালকাইল হ্যালাইড। আরেকটা প্রয়োজন হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং আরেকটা প্রয়োজন হচ্ছে ড্রাই ইথার। এই জায়গায় কিন্তু ড্রাই ইথার দিতে হবে, ইথার সবসময় ড্রাই দিতে হয়, ড্রাই না দিলে একটু সমস্যা আছে, কারণ ম্যাগনেসিয়াম বলছিলাম না ধাতু,
ধাতুর সাথে সবসময় ড্রাই ইথার দিতে হয়। আচ্ছা মানে সোডিয়ামের মতো, তাহলে দেখো এই জায়গাটা কি ছিল CH3, আচ্ছা এই জায়গায় পুরোটা লিখে ফেলি RMGX, এটাকে বলা হয় গ্রিডনার বিকারক। এটাকে বলা হয় কি গ্রিডনার বিকারক। গ্রিডনার বিকারক কাকে বলে? একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, একটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বাইরে ফিক্স কিন্তু, ম্যাগনেসিয়াম ধাতুটা ফিক্স কিন্তু, আর এটা ড্রাই ইথার নিতে হবে। তাহলে দেখো CH3 হ্যালোজেন X প্লাস Mg, জিনিসটা কি তৈরি হচ্ছে? ড্রাই ইথার। ড্রাই ইথার যখন দিবা আমার তৈরি হয়ে গেছে গ্রিডনার বিকারক CH3Mg(Br), মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই CH3Mg(Br) থেকে প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে আপনি অ্যালকেন তৈরি করবেন? দেখো তো কিভাবে অ্যালকেন তৈরি করতেছি, খুবই সিম্পল, জাস্ট পানি দিয়ে দিব। কি দিয়ে দিব? পানি দিয়ে দিব। আমাদের এখন কাজ শেষ হয়ে যাবে। কিভাবে দেখো, আমাকে একটা কথা বলো যে ব্রোমিনের চার্জ কত? ব্রোমিনের চার্জ কত বলো, সবাই বলো। ব্রোমিনের চার্জ কত? -1। ব্রোমিনের চার্জ কত? -1। ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। দুইটাকে যদি আমি যোগ করি পুরোটা চার্জ কত? +1। আমার কথা বুঝে নাই মনে হয়। ব্রোমিনের চার্জ কত? -1। ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। +2 এবং -1 যদি যোগ করি তাহলে পুরোটা হচ্ছে কি? প্লাস। জৈব রসায়নের মনে রাখবা একটা, এটা ফুল বিকারক না, বিকারকের একটা অংশ যদি প্লাস হয় আর একটা অংশ মাইনাস। কি বললাম? বিকারকের একটা অংশ যদি প্লাস হয়, এটা হচ্ছে প্লাস, +1 মানে প্লাস, একটা অংশ যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস। আর পানির মধ্যে কি কি আছে বলো? OH, OH হচ্ছে মাইনাস আর H হচ্ছে প্লাস। আবার সেম কথা জৈব রসায়নে কি বললাম, কেমিস্ট্রিতে কি হয়? প্লাস মাইনাসকে আকর্ষণ করে। তাহলে এই যে প্লাসটা, এই প্লাসটা মাইনাসকে আকর্ষণ করে, আর এই মাইনাসটা প্লাসকে আকর্ষণ করে কি তৈরি করবে বলো? CH3H। আকর্ষণ মানে যুক্ত হয়ে যাবে আর কি, যুক্ত হয়ে যাচ্ছে CH3 এর সাথে H, মিথেন, বাকিটা কি? MgOH(Br). বাট এটা কিন্তু আমার উচ্চতর অ্যালকেন না, এটা হচ্ছে আমার উচ্চতর অ্যালকেন না, এটা হচ্ছে আমার সামান্য একটা অ্যালকেন যেটাকে বলা হয় মিথেন। উচ্চতর অ্যালকেন তৈরি করতে গেলে কি করতে হবে? এখানে আমার বাড়াই দিতে হবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় যদি CH3 CH2 Mg(Br) দিলে তাহলে দেখো তো পুরা জিনিসটা হচ্ছে কি? প্লাস না? এই পুরা জিনিসটা হচ্ছে কি? এটা পুরাটা হচ্ছে প্লাস আর এটা পুরাটা হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাসটা প্লাসের কাছে যাবে, তখন কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, তুমি যদি অ্যালকেনের কার্বন সংখ্যা বাড়াতে চাও তাহলে এখানে অ্যালকাইল হাইড্রোজেনের কার্বন সংখ্যা বাড়াতে হবে, এখানে অ্যালকাইল হাইড্রোজেনের কার্বন সংখ্যা বাড়াতে হবে। স্যার Cl হবে তো? আচ্ছা সমস্যা নাই, তুমি এখানে আমি এখানে ব্রোমিন দিলাম, রাহি বুঝতেছ? ব্রোমিন দিলাম আমি। সেম কথা, হ্যালোজেন মানে যে কোনো একটা নিতে পারো, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন ছাড়া আবার ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? তার মানে আমাদের গ্রিডনার বিকারক শেষ না, এখন আসি ক্লিমেনসেন বিজারণ। তার মানে গ্রিডনার বিকারক থেকে তোমাদের হচ্ছে কি এইভাবে প্রস্তুত, যেমন ধরো সাপোজ ধরো আমাকে বললো গ্রিডনার বিকারক থেকে বিউটেন তৈরি করে দেখাও। আচ্ছা আজকে এক্সারসাইজ করা সম্ভব না, এটা নেক্সট ক্লাসে করব। সাপোজ ধরো আমাকে বলছে গ্রিডনার বিকারক থেকে বিউটেন তৈরি করে দেখাও, তাহলে আমি কি বলবো? গ্রিডনার বিকারক থেকে বিউটেন তৈরি করতে বলছে, তাহলে আমি বলবো CH3 CH2 Mg, ক্লোরিন, ক্লোরিন দিলাম বা ব্রোমিন দিলাম, এরপরে পানি দিলাম। পানি মানে হচ্ছে OH এর সাথে H, তাহলে OH হচ্ছে মাইনাস, H হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা পুরোটা মাইনাস, তাহলে এই মাইনাসটা যাবে প্লাসের কাছে, তাহলে কি তৈরি হবে? CH3 CH2 আর দিব CH3। কেন ভাইয়া? কারণ এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে মিলে H3 হয়েছে, বাকিটা কি? বাকিটা হচ্ছে Mg। এটা দিতে পারো যে ম্যাগনেসিয়ামের হাত দুইটা না, এভাবে দিতে পারো তুমি চাইলে, ম্যাগনেসিয়ামের তো হাত দুইটা। আচ্ছা লাস্টেরটা কি লিখি নাই? লাস্টেরটা, হ্যাঁ এর আগেরটা ছিল, হ্যাঁ সময় আগে বলতেছি, এর আগেরটা ছিল যে MgOH(Br). তাহলে MgOH(Br) কে চাইলে আমি এভাবে লিখতে পারি, OH এখানে, Br এখানে, সেম কথাই তো। আচ্ছা এটা লিখি নাই মনে হয়, তাহলে না লিখলে লিখে দিবা আর কি। এগুলো আসলে আমাদের হচ্ছে, এগুলো আসলে উপজাত, মানে হচ্ছে বাই প্রোডাক্টগুলো আসলে তোমরা লিখে নিবা নিজ দায়িত্বে। আমার মেইন প্রোডাক্ট কোনটা? এটা শেষ। এবারে ক্লিমেনসেন বিজারণটা পরে আমার ক্লাসটা শেষ করব, কারণ ক্লিমেনসেন বিজারণ ভাইয়া পড়তে হবে। এরপরে নেক্সট ক্লাসে এগুলোর অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন। এবং লাস্টের দুইটা বাকি আছে মনে হয়। ক্লিমেনসেন বিজারণটা দেখো, ক্লিমেনসেন বিজারণ হচ্ছে 6 নাম্বার। ক্লিমেনসেন বিজারণ হচ্ছে একদম খুবই সিম্পল, কিন্তু এর আগে ক্লিমেনসেন বিজারণ বোঝার আগে একটা কথা আছে।
একটা কিছু ফ্যাক্ট আছে। ক্লিমেনসন বিজারণে কি করে বলো তো? ক্লিমেনসন বিজারণ তোমার এই সিওকে সে সিএস2 করে দেয়। ক্লিমেনসন বিজারণ কি করবে বলো? সিও মূলককে সে সিএস2 করে দিবে এক। এবং ক্লিমেনসন বিজারণের যে উপাদানগুলো আমার দরকার, যেমন ধরো অ্যালডিহাইড থেকে আমাদের অ্যালকন তৈরি হয়, তবে ক্লিমেনসন বিজারণে এটা না। ক্লিমেনসন বিজারণ চেনার একটা উপায় আছে, অনেক বড় একটা চেনার উপায়, সেটা হচ্ছে অ্যামালগাম থাকতে হবে। ভাইয়া এগুলো ভালোভাবে নোট করবা। জিঙ্কের সাথে জিঙ্ক, এটা হচ্ছে ডট ডট, জিঙ্ক ইন্টু মার্কারি, মার্কারি মানে পারদ, জিঙ্ক এবং পারদের এই মিশ্রণটাকে বলা হয় অ্যামালগাম। অ্যামালগাম, এই অ্যামালগাম থাকলে বুঝতে হবে যে এটা ক্লিমেনসন বিজারণ। এমন এই অ্যামালগাম থেকে তোমার হচ্ছে কি হয়, এই অ্যামালগাম এবং HCl থাকে, এই অ্যামালগাম এবং HCl থেকে তোমার হচ্ছে দুইটা মিলে, এই দুইটা জিনিস মিলে হচ্ছে হাইড্রোজেন তৈরি হয় এবং হাইড্রোজেন দ্বারা সেটা বিজারণ করা হয়। আর যাই হোক, এগুলো তোমার এখন বোঝার দরকার নেই। তুমি জাস্ট দেখো, আমি এখানে লিখলাম CH3CHO, এটা হচ্ছে একটা কি ইথানল। এই ইথানল থেকে হচ্ছে কি আনা হয় বলতো? ইথানল থেকে কি আনা হয়? একটা অ্যালকেন তৈরি করা যায়। কিভাবে দেখো তো? জিঙ্কের সাথে আমি হচ্ছে Hg মার্কারি দিলাম, আর এখানে একটা HCl দিলাম। HCl কেন? জিঙ্ক এবং মার্কারি অ্যামালগাম এবং HCl থেকে জাইমান হাইড্রোজেন তৈরি হয়েছে এবং এই জাইমান হাইড্রোজেনটাকে বিজারণ করা হবে। তবে একটা কথা আছে, তুমি অ্যামালগাম দেওয়ার কারণে এই যে সিও মূলকটাকে সেই CH2 করে দিবে, একদম চোখ বন্ধ করে সিও মূলকটাকে সেই CH2 করে দিবে। তাহলে দেখো তো, এই জায়গায় CH2 কই আছে? CH3COH, এটা না? এটাকে এভাবে লিখি না? তাহলে এই সিওটাকে সে বলতেছে আমি CH2 করে দিব। কি করে দিব? CH2 করে দিব, এই CH2। তাহলে আমাকে বলো, এই জিনিসটা এখন কাটা, CH2 যদি এই জায়গায় আসে, তাহলে দেখো CH3CH2H জিনিসটা মিলে কি তৈরি হচ্ছে? H আর ভেঙে ভেঙে পড়ানো পসিবল না, ইথান। তার মানে ক্লিমেনসন বিজারণ দিয়ে আমরা হচ্ছে কি তৈরি করতে পারি? ইথান তৈরি করতে পারি। ক্লিমেনসন বিজারণ দিয়ে আমরা কি তৈরি করতে পারি? ইথান তৈরি। ইথান মানে হচ্ছে অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন তৈরি করতে গেলে ক্লিমেনসন বিজারণের সাহায্যে আমরা কি করব? বিজারণ করাবো। বিজারণ করলে আমাদের অ্যালকেনটা তৈরি হয়ে গেছে। আরে যাই হোক, আজকে আজান দিয়ে দিছে। এখন দেখো না, ধাতু আর মার্কারি, যে কোনো ধাতু আর মার্কারি না, যে কোনো ধাতু না ভাইয়া। আমি যদি কোনো অল্টারনেটিভ যদি থাকে, তাহলে নিজের মুখে কিন্তু বলে দিতাম। যেহেতু জিঙ্ক এবং মার্কারি লিখছি, শুধু জিঙ্ক এবং মার্কারি, কোনো কথা নাই আর। জিঙ্ক এবং মার্কারিটাকে বলা হয় অ্যামালগাম। যদি অন্য কোনো অল্টারনেটিভ যদি নেওয়া যেত তাহলে বলতাম। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাস অবশ্যই পরশু দিন, এবং নেক্সট ক্লাস হচ্ছে আমরা বিভিন্ন কি করব, যে প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন দেখাবো, এবং আজকে যেগুলো হচ্ছে একটু অল্প অল্প বুঝাইছি সেগুলো ডিটেলস আলোচনা হবে কি নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসে আরেকটা আলোচনা করবো, সেটা হচ্ছে কোপ বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ, এবং লাস্টে কোনটা বলো? উলফ কিশনার। এটা পড়ার পরে অ্যালকেনের রাসায়নিক ধর্মতে কিছু নাই। নেক্সট ক্লাসে ফুল অ্যালকেন শেষ, অর্থাৎ নেক্সট ক্লাসে আমি তোমাকে ক্লাইম্যাক্স দিয়ে শেষ করে দিব। ওকে? আচ্ছা যাই হোক, অ্যালডিহাইড হতে হবে অ্যামালগামের জন্য। হ্যাঁ ভাইয়া, অ্যালডিহাইড, এই CH3CH2, ওটা এটা আরো দেখাবো। এখানে কিটোন দিকেও হয়, কিটোন দিকে হওয়ার পরও তোমার অ্যালকেন তৈরি হবে, সেটা দেখাবো নেক্সট ক্লাসে। তো তোমার বাসায় করতে থাকো। এখানে যদি কিটোন থাকে, যে কোনো কার্বনিল যৌগ, এটা আসলে দেখো ক্লিমেনসন বিজারণ হয় কার ক্ষেত্রে বলো তো? ক্লিমেনসন বিজারণ হয় কার্বনিল যৌগের ক্ষেত্রে। কার্বনিল যৌগ আমরা চিনি না ভাইয়া। কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। কি বললাম? কার্বনিল যৌগ কারা? অ্যালডিহাইড এবং কিটোনটাকে বলা হয় কার্বনিল যৌগ। এই অ্যালডিহাইড এবং কিটোন যতগুলো আছে সবগুলো বাসায় প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করে অ্যালকেন তৈরি করো। এবং নেক্সট ক্লাসে আরো এক্সারসাইজ দেখাবো। ঠিক আছে? আজকের ক্লাস এখানে থাকো।